ওকে, তো আমরা আমাদের স্থির তড়িতের ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। আজকের পরে ফর্মালি আর একটা ক্লাস থাকার কথা, বাট আমি একটা ক্লাস হয়তো বাড়াই নিব, মানে পুরো চ্যাপ্টারটা একটু রিভিউ করার জন্য আর কিছু অ্যাডভান্স প্রবলেম দেখানোর জন্য। সো একটা ক্লাস হয়তো বাড়াই দিব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো আমরা গতদিন হচ্ছে ক্যাপাসিটর পর্যন্ত গেছিলাম, তো ধারক ও এর সূত্রাবলী এগুলো আমরা দেখতেছিলাম। তো এই এই পেজটাতে আমরা আজকে বারবারে ফিরে আসব, বিভিন্ন সময় আমাদের লাগবে একসাথে সবগুলো সূত্র যাতে থাকে। তো দুই একটা জিনিস একটু মনে করায় দেই। যেমন হচ্ছে গোলাকার পরিবাহীর ধারকত্ব। গোলাকার গোলাকার পরিবাহীর, আমি মনে করাই দিচ্ছি আর কি। গোলাকার পরিবাহীর ধারকত্ব। গোলাকার পরিবাহীর ধারকত্ব। তো গোলাকার পরিবাহীর ধারকত্ব, এই যেটা যদি গোলক হয়, এই গোলকের রেডিয়াস যদি হয় আর, তাহলে ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস 4 পাই ইপসাইলন নট আর, এরকম হয়। এর রেডিয়াস যত বড় হবে ওর ক্যাপাসিটেন্স তত বেশি হবে। আবার সমান্তরাল পাত ধারকের ধারকত্ব আছে। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সেটা কেমন? যদি সমান্তরাল পাত ধারক এমন হয় যে তার প্রত্যেকটা প্লেটের এরিয়া এ, দুই প্লেটের মাঝে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স হচ্ছে ডি, এই যে এরকম ডিস্টেন্স হচ্ছে ডি, আর মাঝখানে যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, এই যে মাঝখানে যে মিডিয়াম, এই মিডিয়ামটার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তাহলে তার ক্যাপাসিটেন্সের ফর্মুলা ছিল সি ইকুয়ালস ইপসাইলন নট কে এ বাই ডি, এরকম। তো ডিস্টেন্স বাড়লে কমলে কি হয় এগুলো সব আমরা আগের দিন দেখছি। আমরা মাঝখানে অর্ধেককে এক তড়িৎ মাধ্যমাঙ্ক, বাকি অর্ধেক অন্য তড়িৎ মাধ্যমাঙ্ক, এমন করেও হচ্ছে পূরণ করে করে দেখছি। তো ধারক ও এর সূত্রাবলীর মধ্যে এই জায়গায় আমরা হয়তো বারে বারে ঘুরে ফিরে আসব। তো ধারকের যে সিরিজ প্যারালাল, এই সূত্র তো আমরা দেখছিলাম আগের দিন, তাই না? সিরিজ 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 করলে কি হয় দেখো। সিরিজ করলে যদি এই যে এরকম ক্যাপাসিটর সিরিজে থাকে, 1 2 3 বা এন সংখ্যক, C1 C2 C3, তাহলে সবগুলা মিলে সিরিজ বা তুল্য ক্যাপাসিটেন্স যেটা সিরিজের বেলায়, এটা হয় হচ্ছে 1/C1 1/C2 1/C3 হোল ইনভার্স। আর প্যারালাল যেটা, প্যারালাল প্যারালালের জন্য সূত্রটা ছিল এরকম, যে যতগুলা ক্যাপাসিটর প্যারালালি থাকবে সবগুলার ক্যাপাসিটেন্স আমরা অ্যাড করব। এটা যদি C1 হয়, C2 হয়, C3 হয়, তাহলে প্যারালাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা সমান্তরাল সমবায়ের যে তুল্য ধারকত্ব, এটা হচ্ছে সবগুলার যোগফল হয়, যতগুলা থাকুক এরকম হয়। তো আমরা আজকে এগুলার একটু ভিতরে ঢোকার চেষ্টা করব এবং বিভিন্ন চেঞ্জেস যখন আমরা করি তখন কি হয় না হয় এটা আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা প্রথমে একটু সিরিজের সূত্রটা কোত্থেকে আসলো এটা একটু বুঝার চেষ্টা করি। তোমরা তো ওই যে রেজিস্ট্যান্সের সূত্র পড়ছিলা, তাহলে রেজিস্ট্যান্সের সূত্রের সাথে এটা উল্টা। তো আমরা সিরিজের সূত্রটা একটু বুঝার চেষ্টা করি কোত্থেকে কিভাবে আসলো। 1 মিনিটের আলোচনা, একবার দেখলেই বুঝবা। এইখানে ধরা যাক আমরা কয়েকটা ক্যাপাসিটর রাখছি। মনে করো 3টা ক্যাপাসিটরকে আমরা সিরিজ করে রাখছি, 3টা ক্যাপাসিটর সিরিজ করে রাখলাম। তো প্রত্যেকটা ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স সেগুলোকে আমরা C1 C2 এবং C3 দিয়ে ডিনোট করলাম। এখন আমরা প্রথম ক্যাপাসিটরে যখন প্লাস কিউ চার্জ দিব, এই প্লাস কিউ চার্জের আকর্ষণে অন্য পাতে মাইনাস কিউ চার্জ জড়ো হবে। ওই মাইনাস কিউ চার্জ, দেখো এটা কিসের সাথে জড়িত, এই অংশটা একটু ভালো করে দেখো। এই যে আমি আলাদা একটা কালি ইউজ করতেছি, এই যে এই ক্যাপাসিটরের এই পাত, এটা কি পরের ক্যাপাসিটরের এই পাতের সাথে যুক্ত না? তাহলে এই পুরাটুকু মিলে তো আসলে একটা কন্ডাক্টর। ক্যাপাসিটরের এই ক্যাপাসিটরের এই পাত পরের ক্যাপাসিটরের এই পাতের সাথে যুক্ত, তাহলে এই পুরাটুকু তো একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টরে আগে কি কোনো চার্জ ছিল আমরা ওই প্লাস কিউ চার্জ দেওয়ার আগে? না, ছিল না। তাহলে এটা নিস্তড়িত ছিল বা নিউট্রাল ছিল। এই ক্যাপাসিটরে প্লাস কিউ চার্জ দিছি, ক্যাপাসিটরের এক প্লেটের সাথে আরেক প্লেটের কি ফিজিক্যাল সংযোগ আছে, ইলেকট্রিক্যাল কন্ডাকশন আছে? না, কন্ডাকশন তো নাই।
তাহলে এখানে এটার আকর্ষণে যে মাইনাস কিউ চার্জ যে জড়ো হয়েছে এটা বাইরে কোথাও থেকে আসে নাই, এই কন্ডাক্টরেরই কিছু নেগেটিভ চার্জ এদিকে সরে আসছে। তাহলে এদিকে সরে আসলে প্রকারান্তরে ওইখানে কি তৈরি হবে, এই পরের প্লেটে এক্স্যাক্টলি প্লাস কিউ চার্জ তৈরি হবে, সমান এবং বিপরীত প্লাস কিউ চার্জ তৈরি হবে। কারণ আবেশের ফলে তাই হয়, আবেশের ফলে তাই হয়। তুমি যদি তড়িৎ নিরপেক্ষ কোন একটা ম্যাটেরিয়ালের এক প্রান্তে মাইনাস কিউ চার্জ জমাও, তাহলে তার অপর প্রান্তে প্লাস কিউ চার্জ থেকে যায় বা প্লাস কিউ চার্জ তৈরি হয়, এমন ভাবে বলা যায় আর কি। তো আশা করি বুঝতে পারছো এইটুকু পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো এখন একটু একটা জিনিস বলি, এইখানে প্লাস কিউ থাকলে এখানে মাইনাস কিউ হবে, এখানে প্লাস কিউ থাকলে তার আকর্ষণে এখানে কি হবে, মাইনাস কিউ হবে। আবার এটার কারণে এখানে কি হবে, প্লাস কিউ হবে, এটার কারণে এখানে মাইনাস কিউ হবে। এই হইল ব্যাপার। এখন এই ক্যাপাসিটরটার তুল্য, এই এই কম্বিনেশনটার তুল্য একটা ক্যাপাসিটেন্স আমি বের করতে চাই, তুল্য। তাহলে কি করতে হবে, তুল্য মানে কি? তুল্য মানে হচ্ছে এইটার দুই প্রান্তে যেই পরিমাণ ভোল্টেজ থাকবে, তুল্যটারও দুই প্রান্তে সেই একই পরিমাণ ভোল্টেজ থাকতে হবে। তাহলে মনে করে যে এটা হচ্ছে তুল্য, এই পুরো সিস্টেমটার ইকুইভ্যালেন্ট এইটা। তাহলে এখানে প্রত্যেকটা ক্যাপাসিটরের নিজের একটা ভোল্টেজ আছে, এটার ভোল্টেজ V1, এই ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য V2, এই ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য V3। আর এই যে এই ক্যাপাসিটরের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি V হয়, তাহলে অবশ্যই এটা মেনে চলতে হবে যে এটা যেহেতু এটার তুল্য বা ইকুইভ্যালেন্ট, তাহলে V ইকুয়ালস কি হইতে হবে, V1 প্লাস V2 প্লাস V3 হইতেই হবে। এইবার আরেকটা জিনিস একটু কনসিডার করি, আমরা ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি জানতাম, সি ইকুয়ালস কিউ বাই ভি, সি ইকুয়ালস কিউ বাই ভি। তাহলে ভি ইকুয়ালস কি, কিউ বাই সি। তাহলে ভি ওয়ান কে আমি কি লিখতে পারবো, কিউ বাই সি ওয়ান। ভি টু কে লিখতে পারবো কি, কিউ বাই সি টু। আর ভি থ্রি কে লিখতে পারবো হচ্ছে কিউ বাই সি থ্রি। এই ভ্যালুগুলা চাইলে আমরা এইখানে লিখে দিতে পারি, কিউ বাই সি ওয়ান, কিউ বাই সি টু, কিউ বাই সি থ্রি। তার মানে একটা জিনিস বুঝতেছো, যে এদের ক্যাপাসিটেন্স আলাদা আলাদা হইলেও যতগুলা ক্যাপাসিটর সিরিজে থাকবে তাদের চার্জ আলাদা হইতে পারে না, তাদের চার্জ একই হইতে হবে। ক্যাপাসিটেন্স যতই আলাদা থাকুক, ভোল্টেজ যতই আলাদা থাকুক, প্রত্যেকের চার্জ সমান। কেন সমান? কারণ এইখানে প্লাস কিউ দিছো, প্লাস কিউ এর আকর্ষণে ওইখানে মাইনাস টু কিউ তো আর জমা হবে না, মাইনাস কিউই জমা হবে, কমও না বেশিও না, সমান সমান। এই কারণে এখন আমার কথা হচ্ছে, এই ক্যাপাসিটরে চার্জ আছে কতটুকু, এটা আমাকে বলো। এই যে এখানে যে সিরিজ কম্বিনেশন, এই সিরিজ কম্বিনেশনে টোটাল চার্জ আছে কতটুকু, আমরা ব্যবহার করার জন্য কতটুকু পাবো? তিনটা ক্যাপাসিটর, প্রত্যেকটাতে কিউ চার্জ আছে। তুমি আবার বলতে পারো প্রত্যেকটাতে কিউ চার্জ কেমনে থাকে, একটা প্রত্যেকটার ভিতরে তো আবার প্লাস কিউ মাইনাস কিউ আছে। আগের ক্লাসে বুঝাইছি যে পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট এই দুইটাতে সমান এবং বিপরীত চার্জ থাকে, যে কোনো একটার পরিমাণকে বলে ওই ক্যাপাসিটরে সঞ্চিত চার্জ। তো এখন আমাকে বলো এই পুরা কম্বিনেশনে কতটুকু চার্জ আছে, দেখি কে বলতে পারো। আচ্ছা, সাউন্ড কম আসতেছে না, ওই যে ইয়েটা মনে হয়, ক্যামেরাটা মনে হয় চেক করা হয়নি, সাউন্ড লাগানো কিনা বা অন করা কিনা। ঠিক আছে, দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। সৌরভ দেখো প্রশ্ন ঠিক এখন সাউন্ড ঠিক আছে কিনা। ওই যে মিশুও বলতেছে সাউন্ড কম, আবার একটু গোড়া থেকে একটু চেক দিলে ভালো হয়। দেখো তো এখন ঠিক আছে কিনা, মানে আমি তো অন্য দিনের চেয়ে ডিফারেন্ট কিছু করি নাই। সবগুলা কানেকশন আবার চেক দাও, সবগুলা। হুম, ঠিক আছে এখন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ এখন ঠিক আছে। ওকে,
ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, এই কম্বিনেশনে টোটাল চার্জ আছে আসলে শুধু কিউ পরিমাণ। কেন শুধু কিউ পরিমাণ? কারণ ক্যাপাসিটরে কতটুকু চার্জ আছে এটা আমরা কি দিয়ে বুঝি? কতটুকু চার্জ আমরা ব্যবহার করতে পারবো। তাহলে ধরো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি দুইটা ক্যাপাসিটর দিয়ে। এই দুই ক্যাপাসিটরে আমি হচ্ছে এখানে রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, এটার ভিতর দিয়ে কারেন্ট গিয়ে ক্যাপাসিটর ডিসচার্জ হবে। এইখানে প্লাস কিউ আছে, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ আছে, এখানে মাইনাস কিউ। এই মাইনাস কিউ এটার ভিতর দিয়ে গিয়ে এটাকে নিউট্রালাইজ করে ফেলবে। তাহলে শুধু এই কিউ পরিমাণ চার্জ এটার ভিতর দিয়ে গেছে, গিয়ে এটাকে নিউট্রালাইজ করে ফেলছে। এখন এখানেও চার্জ নাই, এখানেও চার্জ নাই, না থাকার দরুন এই মাইনাস আর প্লাস পরস্পরকে নিউট্রালাইজ করে দিয়ে নাই হয়ে যাবে। তাহলে আমরা এটার ভিতর দিয়ে যাইতে দেখছি শুধু কাকে? কিউ চার্জকে। তাহলে এখানে কিন্তু এই কিউ চার্জই হচ্ছে এর চার্জের পরিমাণ, একটা কিউ। তাহলে ইকুইভ্যালেন্ট সিস্টেমেও কি থাকতে হবে? অবশ্যই কিউ চার্জ থাকতে হবে, প্লাস কিউ এখানে, মাইনাস কিউ এখানে। তাহলে এটার জন্য যদি ভি এর ইকুয়েশন লিখতে চাই আর এটার ক্যাপাসিটেন্সকে যদি আমি সি এস দিয়ে ডিনোট করি, তাহলে এখানে ভি এর ইকুয়েশন হবে কিউ বাই সি এস, এরকম হবে। তাহলে সেখান থেকে দুই পাশে তুমি কিউ কেটে দাও, দুই পাশে কিউ কেটে দিলে 1/CS ইকুয়ালস 1/C1, 1/C2, 1/C3। তাহলে সেক্ষেত্রে CS ইকুয়ালস 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 হোল ইনভার্স। তাহলে আমাদের সূত্র আমরা পেয়ে গেলাম। তাহলে এইবার আমরা হচ্ছে প্যারালালের সূত্রটা ঝটপট একটু দেখে ফেলি। প্যারালাল এটার সূত্র, তারপরে এখান থেকে মজার কিছু প্রবলেম সলভ করব আমরা। প্যারালাল, প্যারালালের সূত্র হচ্ছে এরকম যে আমরা যদি একসাথে তিনটা ক্যাপাসিটরকে দুইটা পয়েন্টের মাঝে প্যারালাল করে লাগাই, তিনটা হইতে পারে এন সংখ্যক হইতে পারে, তাইলে আসলে কি হয়? প্রত্যেকের ক্যাপাসিটেন্স আলাদা, সি1 সি2 সি3, প্রত্যেকের ক্যাপাসিটেন্স আলাদা। প্রত্যেকের ভোল্টেজ কেমন হবে দুই প্রান্তে? ওদের দুই প্রান্তে যে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যটা হচ্ছে ভি। তাহলে একই ভোল্টেজ কিন্তু ক্যাপাসিটেন্স আলাদা আলাদা, তাহলে চার্জও তো আলাদা আলাদা হবে, কারণ ওই যে এই সূত্র মেইনটেইন করবে। তাহলে একই ভোল্টেজ, ক্যাপাসিটেন্স আলাদা, তাহলে চার্জ হবে আলাদা আলাদা। তাহলে এটাতে চার্জের পরিমাণ থাকবে হচ্ছে কিউ1। তাহলে এখানে প্লাস কিউ1, এখানে মাইনাস কিউ1, এখানে প্লাস কিউ2, এখানে এইখানে মাইনাস কিউ2, এখানে প্লাস কিউ3, এখানে মাইনাস কিউ3, এরকম। এখানে এত ছোট করে লেখা যাচ্ছিল না, যাই হোক, আশা করি বুঝতে পারছো। তাহলে এই প্রত্যেকটার কি সমান? ভোল্টেজ সমান। তাহলে এই তিনটা না করে যদি আমি একটা ক্যাপাসিটর লাগাইতাম তাইলে কি হইতো? তাইলেও দুই প্রান্তের বিভব পার্থক্য ভি হইতে হইতো। আর তিনটা মিলে ক্যাপাসিটেন্স হচ্ছে আমরা সিপি ধরলাম। এখন বলো, এই যে এটার যে মাইনাস কিউ1 চার্জ, এখানে রেজিস্ট্যান্স লাগাই দিলে মাইনাস কিউ1 চার্জ গিয়ে প্লাস কিউ1 কে নিষ্ক্রিয় করবে, মাইনাস টু কিউ গিয়ে প্লাস টু কিউ কে নিষ্ক্রিয় করবে, আর মাইনাস কিউ3 গিয়ে প্লাস কিউ3 কে নিষ্ক্রিয় করবে। তাহলে তিনটা চার্জই তো থাকতেছে। তাহলে এইখানে এই চার্জের পরিমাণ আমরা ধরলাম কিউ, এখানে প্লাস কিউ মাইনাস কিউ। তাহলে এই কিউ ইকুয়ালস আমরা লিখতে পারবো কিউ1 প্লাস কিউ2 প্লাস কিউ3, এটা লিখতে পারবো। এখন আমাদের কিউ ইকুয়ালস কি? সিভি। কিউ ইকুয়ালস সিভি। তাহলে এই কিউ কে লিখতে পারবো ওই যে সিপি ইন্টু ভি। কিউ1 কে লিখতে পারবো কি? সি1 ইন্টু ভি। এটাকে লিখতে পারবো সি2 ইন্টু ভি, এটাকে সি3 ইন্টু ভি। দুই পাশ থেকে ভি কেটে দাও, তাহলে সিপি ইকুয়ালস সি1 সি2 সি3 হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের প্যারালালের সূত্র, প্যারালালের সূত্র। ওকে, এখন আমার কথা হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা আমি আগের ক্লাসে বলছিলাম, দেখো রিকল করতে পারো কিনা। সেটা হচ্ছে এন সংখ্যককে সিরিজ করলে, এন সংখ্যককে যদি আমি সিরিজ করি যাদের প্রত্যেকের ভ্যালু সেম, সি 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 ডট 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 সি, এখানে হচ্ছে এন সংখ্যক, তাহলে এটার ইকুইভ্যালেন্ট কি হবে? সি সিরিজ ইকুয়ালস সি ডিভাইডেড বাই এন, সি ডিভাইডেড বাই এন। কেন? কারণ 1/c 1/c করতে করতে এন পর্যন্ত যাবা, তাহলে সবগুলোতে নিচে সি কমন, উপরে থাকবে এন, এরপর পুরোটাকে কি হোল ইনভার্স করতে হয়, তাহলে সি বাই এন। একইভাবে তুমি যদি প্যারালাল করো এন সংখ্যক, এই একটা,
দুইটা, ডট ডট ডট, এই আরো অনেকগুলা, এইভাবে হচ্ছে n সংখ্যককে তুমি প্যারালাল করছো। তাহলে হচ্ছে সিপি ইকুয়ালস হবে এনসি। এটা তো সবাই বুঝছো যে যতগুলো আমরা এইভাবে সিরিজ করব তত ভাগের এক ভাগ হয়ে যাবে, যতগুলোকে প্যারালাল করব তত গুণ হয়ে যাবে। তাইলে সবাই একটু দেখো তো, আমার কাছে যদি 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর থাকে, এটা মনে করো হচ্ছে 10 মাইক্রোফ্যারাড। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এর দুই পায়ের মাঝে বা দুই পাতের মাঝে 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করতে এক পাতে +10 মাইক্রোকুলম্ব ও অন্য পাতে -10 মাইক্রোকুলম্ব চার্জ লাগে। এটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের ব্যাখ্যা, যে ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স 10 মাইক্রোফ্যারাড। দুই পাতের মাঝে 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করতে এক পাতে +10 মাইক্রোকুলম্ব, অন্য পাতে -10 মাইক্রোকুলম্ব চার্জ লাগে। অন্য কথায় তুমি বলতে পারো যে এই ক্যাপাসিটরে 10 মাইক্রোকুলম্ব চার্জ দিলে, 10 মাইক্রোকুলম্ব চার্জ দেওয়া মানেই প্লাস পাতে হচ্ছে +10 আর মাইনাস পাতে হচ্ছে -10 মাইক্রোকুলম্ব চার্জ, তাহলে দিলে এর দুই পায়ের বিভব পার্থক্য 1 ভোল্ট হয়। এইটা এখন আমার কথা হচ্ছে, আমি যদি এরকম করি, দেখো তো, এই যে 10 মাইক্রোফ্যারাড বা মনে করো 10 ফ্যারাড, 10 ফ্যারাড এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে সি ইকুয়ালস 10 ফ্যারাড। আমরা এরকম যদি হচ্ছে 5টা পরপর সিরিজ করি, এরকম সবগুলাই সি, সি হচ্ছে আমাদের 10 ফ্যারাড, তাহলে 5টা যদি সিরিজ করে থাকি তাহলে এটা কত হবে? প্রত্যেকটা হচ্ছে 10 ফ্যারাড ডিভাইডেড বাই 1 2 3 4 5, 5টা সিরিজ আছে, 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 ফ্যারাড হয়ে গেল, তাই না? 2 ফ্যারাড হয়ে গেল, হইলো তো? তাহলে 10 ফ্যারাড দিয়ে আমার হচ্ছে 2 ফ্যারাড বানানোর জন্য 5টা ক্যাপাসিটর লাগে। তো এখন তুমি বলতে পারো যে আমার 2 ফ্যারাড বানাইতে আমি 10টা ইউজ করার আসলে দরকার কি? একটু পরে বুঝবা, বাট 5টা ইউজ করে 2 ফ্যারাড তো বানানো যায়, তাই না? তোমাকে যদি এখন বলি যে 10 ফ্যারাড ইউজ, এই যে সি ইকুয়ালস 10 ফ্যারাড ইউজ করে 7 ফ্যারাড তৈরি করো, 7 ফ্যারাড তৈরি করো। এটা অনেক ভাবে তৈরি করা যায়, তাই না? অনেক ভাবে তৈরি করা যায়। যেমন আমি একটা কাজ করতে পারি, এই যে এইখানে কয়টা আছে? 5টা। এখানে কয়টা আছে? 5টা। আমি এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি একটা কাজ করব এখন, এই যে নিয়ে এসে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এইখানে কত আছে? এখানে আমাদের 5 ফ্যারাড আছে। আমি যদি এইরকম আরো একটা সিরিজ করি, তাহলে এখানে কয়টা আছে টোটাল? 10টা। এখানে কয়টা আছে? 10টা। 10টা 10 ফ্যারাডকে সিরিজ করলে কত হবে? 1 ফ্যারাড হয়ে যাবে। তাহলে এখানে 1 ফ্যারাড আছে, তাহলে এখানে আছে 1 ফ্যারাড। তাহলে এই 1 ফ্যারাড এইটাকে যদি আমি আবার কপি করি, 1 ফ্যারাডকে কপি করলাম, আগেরটার সাথে প্যারালাল করলাম, তাহলে 1 ফ্যারাড 1 ফ্যারাড প্যারালাল করলে কত হয়? 2 ফ্যারাড। 1 ফ্যারাড 1 ফ্যারাড প্যারালাল করলে 2 ফ্যারাড হয়। তাহলে 1 ফ্যারাড 1 ফ্যারাড প্যারালাল করে আমার 2 ফ্যারাড হইল। এই যে এখানে 2 ফ্যারাড হইল, তাহলে এখানে 2 আর লাগবে কত? 5। তো আমি এক কাজ করি, এখানে আরো 2টা ক্যাপাসিটর দিলাম সি, এই যে সি, এটাও সি এটাও সি, সি মানে কত? 10। তাহলে 10 10 সিরিজ করলে 5 হয়ে যাবে, এটা 1 এটা 1, তাহলে 1 1 2 আর 5 7 হয়ে গেল। তাহলে 10 ফ্যারাড ব্যবহার করে 7 ফ্যারাড তৈরি করলাম, কয়টা লাগলো? 20 21 22, 22টা। তাহলে এখানে 22টা ক্যাপাসিটর লাগে 7 ফ্যারাড বানাইতে। এখন আমার কথা হচ্ছে, আচ্ছা তাহলে এর চেয়ে কম ক্যাপাসিটর ইউজ করে কি আমি 7 ফ্যারাড বানাইতে পারি না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, পারি তো। আমি এর চেয়ে কম ক্যাপাসিটর ইউজ করে 7 ফ্যারাড বানাইতে পারি না? পারি। তোমরা আমাকে বলো তো, আমি যদি এর চেয়ে কম ক্যাপাসিটর ইউজ করে 10 ফ্যারাডকে বারবার ইউজ করে 7 ফ্যারাড বানাইতে চাই, তাহলে আমার কি করা লাগবে? কয়টা ক্যাপাসিটর লাগবে বলো? সর্বনিম্ন কয়টা ক্যাপাসিটর লাগবে? এর চেয়ে কমে তুমি বানাইতে পারবা? হ্যাঁ পারবা, অ্যান্সারটা এই পৃষ্ঠার মধ্যেই কোনো না কোনো একটা জায়গায় আছে। বলো তো এর চেয়ে কম ব্যবহার করে কেমনে আমি 7 ফ্যারাড বানাইতে পারি?
আয়শা বলছো 7টা। কিভাবে বলো? 5টা সিরিজের সাথে 2টা সিরিজকে প্যারালাল করে দিব। রুসিব খুবই সুন্দর অ্যান্সার দিছো, আয়শাও এটাই বলছো, বাট এর চেয়ে কমে পসিবল কিনা একটু চিন্তা করো তো। আর তাসমিয়া যেটা বলছো, এটা এরকম হওয়ার কথা না। এটা আমি তাহলে এখন একটু চেক করি কোন এক্সামগুলো, আমাকে একটু কমেন্টে সুন্দর করে লিখে দাও, তাহলে আমি হচ্ছে এখনই টিমকে বলতেছি ঠিক করতে। সৌরভ বলছো 6টা আলাদা আলাদা প্যারালাল করবেন। 6টা প্যারালাল করলে কি হবে? 6টা 10কে প্যারালাল করলে তো হচ্ছে কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। আমার তো 7 দরকার। ও লুৎফর বলছো যে, লুৎফর কোনটা বলছো? সৌরভ কোনটা বলছো দেখি। সৌরভ বলছো 6টা আলাদা প্যারালাল করে আর একটা সিরিজ। 6টা প্যারালাল করলে তো এমনি 60 হয়ে যাবে, না তাহলে হবে না। আচ্ছা তাসমিয়া, আমি দেখতেছি তাহলে জিনিসটা, বলে দিচ্ছি দেখতে। 7টার কমে কেউ পারতেছো? আচ্ছা 7টারটা বুঝাই নেই তাহলে সবাইকে। ওই যে দেখো, এইখানে কয়টা আছে? এইখানে 5টা সিরিজ আছে না? তাহলে এখানে 5টা সিরিজ আছে। এই যে 5টা নিলাম, তাহলে এটা কত? 5 ফ্যারাড। তাহলে এই পুরাটুকু হচ্ছে 5টা সিরিজ করার ফলে 5 ফ্যারাড হয়েছে, যেহেতু সি এর ভ্যালু 10। আর এইটার সাথে আমি দুইটাকে প্যারালাল করে, মানে দুইটাকে সিরিজ করে এটার সাথে প্যারালাল করলাম, তাহলে এইটুকু কত? ও এটুকু 5 না, সরি সরি, এটা তো 2। আমি কি বলতেছি, মানে 5 দিয়ে ভাগ করতে হবে। সবগুলা 10, 5টাকে সিরিজ করছি, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 ফ্যারাড। আর এখানে দুইটা 10কে সিরিজ করা, যতগুলোকে সিরিজ করব যদি সমান সমান হয় তাহলে তত দিয়ে ভাগ করতে হয়। তাহলে দুইটা 10কে সিরিজ করছি, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, তাহলে 5 ফ্যারাড। তাহলে 5 ফ্যারাড আর 2 ফ্যারাড মিলে কত হয়ে গেল? 7 ফ্যারাড। তাহলে এখানে কয়টা লাগছে? 7টা। আমি যদি বলি এর চেয়েও কমে করা যায়, তাহলে সবচেয়ে কমে কিভাবে করা যায় ওইটার একটা জেনেরিক নিয়ম আছে, একটা জেনেরিক রুল আছে। এইটা আমি তোমাদেরকে দেখাইতে চাই, যে একটা জেনেরিক ওয়ে আছে, সবসময় তুমি সর্বনিম্ন নাম্বার দিয়ে করতে পারবা। দেখো কেমনে হয়, আমি একবারেই বুঝাই, এটা সুন্দর করে দেখলে একবারেই বুঝতে পারবা। আমাদের এন সংখ্যক বা অসংখ্য বা এন সংখ্যক, এন সংখ্যক 10 ফ্যারাড দিয়ে 7 ফ্যারাড বানাতে হবে। তাহলে এন এর সর্বনিম্ন মান কত? এন সর্বনিম্ন, এন সর্বনিম্ন কত? খুব ভালো করে খেয়াল করো। এটা করার জন্য আমরা টার্গেট ভ্যালু দিয়ে শুরু করব। আমরা করার জন্য এটা টার্গেট ভ্যালু দিয়ে শুরু করব। টার্গেট, টার্গেট কত আমাদের? 7 ফ্যারাড। আমার এই প্রসেসটা কেউ যদি ক্লাস থেকে পুরোপুরি সুন্দর করে লিখে নোট করতে পারো তাহলে তো অ্যাবসলিউটলি বেস্ট হয়। না পারলে অন্তত মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে 7। আমি এখন এইভাবে চিন্তা করব, আমার প্রথম স্টেপ, আচ্ছা আমার হাতে আছে অসংখ্য 10 ফ্যারাড, আমার বানাইতে হবে 7। 7 কি 10-এর চেয়ে বড় নাকি ছোট? অ্যান্সার হচ্ছে 7 10-এর চেয়ে ছোট। তাহলে কি করলে ক্যাপাসিটেন্স ছোট হয়? সিরিজ করলে। আচ্ছা তাহলে আমার একাধিক কিছু সিরিজ করতে হবে, সিরিজ করলে 7 আসবে। কিন্তু এই যে 7 যে আসবে, এটা কি আমার ওই যে 10, এটার কোনো সাবমাল্টিপল? সাবমাল্টিপল মানে কি? মানে হচ্ছে 10কে 2 দিয়ে ভাগ করলে 7 পাবো, নাকি 3 দিয়ে ভাগ করলে 7 পাবো, নাকি 4 দিয়ে ভাগ করলে 7 পাবো? অ্যান্সার হচ্ছে না, 10-এর চেয়ে ছোট কিন্তু সাবমাল্টিপল না, তার মানে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে 7 পাওয়া যাবে না। তার মানে আমার হচ্ছে 10-এর সাথে কাকে সিরিজ করতে হবে এটা আমি এখনো বুঝতেছি না। যদি এমন হইতো যে হ্যাঁ এটা 10-এর সাবমাল্টিপল, মনে করো 5, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে আমি বলতে পারতাম ও আচ্ছা 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, তাহলে দুইটা 10 সিরিজ করে দাও, মিলে যাবে। কিন্তু 10কে 2 দিয়ে ভাগ করলে তো আর 7 হয় না, তাহলে আমি বলতে পারতেছি না যে দুইটা 10 সিরিজ করো 7 হয়ে যাবে। তাইলে আমাকে বলতে হবে যে 10-এর চেয়ে যেহেতু ছোট, তাহলে 10-এর সাথে অন্য কাউকে না কাউকে সিরিজ করলে আমার পাওয়া যাবে হচ্ছে 7। তাহলে সেইটা আমি পাশে একটু ব্যাক ক্যালকুলেশন করে নিব। আচ্ছা 10-এর সাথে আমি এক্স কে সিরিজ করছি, তাহলে 1/10 1/x হোল ইনভার্স ইকুয়ালস হইতে হবে হচ্ছে 7। তাহলে এইখান থেকে এক্স এর ভ্যালু বের হয়ে আসবে। তাহলে এক্স এর ভ্যালু আমরা এখান থেকে বের করি, চলো। তাহলে ওই পাশে হয়ে যায় উল্টায় দিলে 1/7
তাহলে হচ্ছে 1/x ইকুয়ালস 1/7 মাইনাস 1/10। তাহলে এইখান থেকে আমাদের x এর ভ্যালু চলে আসে, ক্যালকুলেটরে বসাই তো। 1/7 মাইনাস 1/10, এটাকে ইনভার্স করলে 70/3, মানে 23.33। 23.33। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 23.33। তার মানে 23.33 কে এক্স এর সাথে, সরি 10-এর সাথে প্যারালাল করলে, সরি সিরিজ করলে 7 হয়। ওকে, তাহলে এটা তো এখন পাইলাম 23.33। তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন, এই যে এই 10 তো আছেই, দ্বিতীয় প্রশ্ন, এই 23.33 আমি 10 দিয়ে কিভাবে বানাইতে পারি? এটা কি 10-এর চেয়ে বড় না ছোট? অ্যান্সার হচ্ছে 10-এর চেয়ে বড়। কত বড়? এটার ভিতরে 10 কয়বার যায়? 10 অলরেডি 2বার যায়, 10 দুগুণে 20। তাহলে দুইটা 10-কে প্যারালাল করলে তো 20 হয়ে যায়। তাহলে এখানে একটা 10 দিলাম, এইখানে আরেকটা 10 দিলাম, তাহলে এখানে অলরেডি 20 পাইছি। আর বাকি দরকার আমার 3.33। তাহলে এখানে সেই 3.33 লিখে দিলাম, 3.33। তাহলে এটা 10, এটা 10। এবার এইটাকে নিয়ে প্রশ্ন, 3.33 কি 10-এর চেয়ে বড় না ছোট? অ্যান্সার হচ্ছে ছোট। তাহলে 10-এর সাথে কাউকে না কাউকে প্যারালাল করা লাগবে। আচ্ছা, 3.33 কি 10-এর মাল্টিপল নাকি সাবমাল্টিপল? সাবমাল্টিপল। কত সাবমাল্টিপল? 10-কে কত দিয়ে ভাগ করলে 3.33 হয়? 10-কে 3 দিয়ে ভাগ করলে 3.33 হয়। তাহলে 10-কে যেহেতু 3 দিয়ে ভাগ করলে 3.33 হয়, তাহলে 3টা 10 এখানে সিরিজ করে দিতে হবে। কারণ 3টা 10 সিরিজ করা মানে 10-কে 3 দিয়ে ভাগ করা। তাহলে এর পরের ছবিটা আসবে এইরকম, এর পরের ছবিটা আসবে এইরকম, এই এই এরপরে 3টা, একটা, দুইটা, 3টা, এই যে এরকম। তাহলে এখানে একটা 10, এখানে একটা 10 হলো 2টা, এই যে একটা 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে মিনিমাম 6টা দিয়ে তুমি হচ্ছে 7 বানাইতে পারবা। এর চেয়ে কমে আর সম্ভব না, কারণ আমরা একদম মেথডিক্যালি আগাইছি, এর চেয়ে কমে আর সম্ভব না। তাহলে এন এর সর্বনিম্ন মান 6, এন এর সর্বনিম্ন মান 6, এর চেয়ে কমে আর সম্ভব না। তাহলে এই পুরা প্রসেসটা বুঝতে পারছো কিনা? এই পুরা প্রসেসটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ তাসমিয়া, দেখছি এবার আমি ক্লিয়ার হয়েছি কোনটার কথা বলছো। ঠিক আছে, আমি জানাচ্ছি। ওকে, সৌরভ বলছে আরেকবার বলতে। তাহলে সবাই খেয়াল করো, লাস্ট বার বলতেছি। এটা হচ্ছে একটা মানে সুন্দর টেকনিক। তাহলে তোমার একই ভ্যালু দিয়ে অন্য একটা ভ্যালু বানাইতে হবে, টার্গেট ভ্যালু। আমি 10 দিয়ে তোমাকে অন্য কিছু বানাইতে বলতে পারতাম। যেমন 10 দিয়ে আমি তোমাকে হচ্ছে 6 বানাইতে বলতে পারতাম। আমি 10 দিয়ে তোমাকে 14 বানাইতে বলতে পারতাম, এরকম। তাহলে 10 দিয়ে আমি তোমাকে 7 বানাইতে বলছি, তাহলে 7 হচ্ছে 10-এর চেয়ে ছোট। তাহলে 10-এর সাথে কাউকে না কাউকে সিরিজ করলে 7 পাওয়া যাবে, যেহেতু সিরিজ করলে ছোট হয়ে যায়। তাহলে কাকে 10-এর সাথে সিরিজ করলে 7 পাওয়া যাবে? এটা এখানে ক্যালকুলেট করছি, যে 10-এর সাথে এক্স কে প্যারালাল করলে 7 হয়। আরে বারবার প্যারালাল করতেছি, 10-এর সাথে এক্স কে সিরিজ করলে 7 হয়। তাহলে এখানে আমরা হচ্ছে সেই এক্স এর ভ্যালু বের করে নিছি। ভ্যালু বের করে বলছি যে এক্স যেহেতু 23.33, 23-র ভিতরে তো 10 একবার যায়, তাহলে 10 চলে গেল, এখানে আরো একবার যায় 20। তাহলে এখানে 10 10 দিয়ে দিলাম, 20 হয়ে গেল। 20-এর সাথে আরো 3.3 করলে 23.33 হয়। তাহলে এই যে এখানে 20, এটাকে এইভাবে দিছি, আর 3.33 কে এইভাবে দিছি। এবার 3.33 10-এর চেয়ে ছোট, এবং এক্স্যাক্টলি 10-কে 3 দিয়ে ভাগ করলে 3.33 হয়। দুটোই তো আমাদেরকে চেক করতে হয়। তাহলে 10-কে 3 দিয়ে ভাগ করলে যেহেতু হয়, তাহলে 3টা 10 সিরিজ করে দিছি, ব্যাস মিলে গেছে। এখন বুঝতে পারছো না? এই প্রসিডিউরটাই করবা যে কোনোটা দিলে। ওকে। এবং ইনফ্যাক্ট এই জিনিসটা আসলে তুমি কোনো বইয়ে পাবা না, এই প্রসিডিউরটা। এটা হচ্ছে পড়াইতে পড়াইতে, মানে তোমাদের আগে যে ব্যাচগুলোকে পড়াইছি, ওই ব্যাচগুলোকে পড়াইতে পড়াইতে এই জিনিসটা মাথায় আসছে, যে এইভাবে সর্বনিম্নকরণ করা সম্ভব। ওকে, তাহলে নেক্সট যাই আমরা। নেক্সটে তোমাকে বলছে যে একটা বর্তনীতে এনটি ধারকের মধ্যে এস সংখ্যক ধারক শ্রেণীতে আছে, আর বাকিগুলো সমান্তরালে আছে। প্রত্যেকটার জন্য ধারকত্ব সি হলে দেখাইতে হবে মিলিত ধারকত্ব এত।
তাহলে এটা একটু অ্যাড্রেস করি। তাহলে আমার এস সংখ্যক ধারক শ্রেণী, এই যে মনে করো এস ডট 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 এস, তাহলে এখানে এস সংখ্যক ধারক ইয়াতে আছে, সিরিজে আছে, আর প্রত্যেকটা ক্যাপাসিটেন্স হচ্ছে সি। এরপরে বলছে যে বাকি ধারকগুলো শেষের দিকে সমান্তরালে যুক্ত আছে। এই পুরাটার সাথে বলে নাই, শেষের দিকে সমান্তরালে। তো শেষের দিকে সমান্তরালে মানে হচ্ছে এই যে বাকিগুলো এই যে এইভাবে সমান্তরালে আছে, এই যে এরকম। তো এইখানে কত সংখ্যক, এইখানে হচ্ছে আমাদের টোটাল কয়টা ছিল এন, তাহলে এখানে হচ্ছে এন মাইনাস এস সংখ্যক। তাহলে দেখো এই এস সংখ্যক সি, এটাকে ইকুইভ্যালেন্ট করে আমি কি বানাইতে পারি বলতো, সি ডিভাইডেড বাই এস। আর এন মাইনাস এস সংখ্যক সি, এগুলোকে আমরা যদি প্যারালাল করি তাহলে আমরা বানাইতে পারি হচ্ছে এন মাইনাস এস ইন্টু সি। এবার এই দুইটাকে যদি আমরা সিরিজ করি তাইলে কি পাবো, এই দুইটাকে সিরিজ করলে, এই দুটোকে সিরিজ করলে পাবো হচ্ছে 1/এইটা প্লাস 1/এইটা হোল ইনভার্স। তার মানে এই দুটার গুণফল ডিভাইডেড বাই এই দুটার সামেশন। এটা আগের দিন বলছিলাম এক চিপা দিয়া, আবার মনে করাই দেই। 1/c1 1/c2 হোল ইনভার্স মানে দেখো c1 c2 c1 প্লাস c2 হোল ইনভার্স ইকুয়ালস গুণফল বাই যোগফল। তাহলে এখানে উপরে হবে গুণফল বাই যোগফল। যোগফল কত আমাদের, এইটা। তাহলে ওই দেখো এটার সাথে মিলে কিনা, দেখো এইখান থেকে ওইটা আনতে পারো কিনা। তাহলে আমাদের এখানে গুণফল আছে আর এখানে নিচে যোগফল আছে। আচ্ছা, এই যে এই নিচের থেকে তো একটা সি কমন নেওয়া যায়, একটা সি কমন নিলে এখানে উপরে তুমি সি কেটে ফেলতে পারবা। তাহলে নিচে যদি আমি সি কমন নেই তাহলে এখানে হচ্ছে ওয়ান, এখানেও আছে হচ্ছে ওয়ান, তাহলে নিচে হয়ে যাবে 1/s, আর এখানে প্লাস হয়ে যাবে হচ্ছে এন মাইনাস এস, এই যে এইটা হয়। আর উপরের একটা সি যদি আমি কেটে ফেলি তাহলে উপরে আমাদের থাকতেছে হচ্ছে নিচে এস, এদিকে হচ্ছে একটা সি কাটা গেছে, তাহলে এন মাইনাস এস ইন্টু ওই যে একটা সি, এটা থেকেই যাবে, এরকম আর কি থাকবে। তাহলে এবার আমরা ফার্দার এটাকে ব্রেকডাউন করতে পারি এইভাবে, যে এইখানে এন মাইনাস এস ইন্টু সি ডিভাইডেড বাই এস ইন্টু এই যে এই নিচেরটাকে আমরা হচ্ছে এখানে আনলে কি উল্টায় যাবে। তাহলে আমাদের এইখানে আসলে কি আসে এটা দেখি। নিচে যদি এস রাখি তাহলে 1 প্লাস এন এস মাইনাস এস স্কোয়ার এরকম আসবে। অবশ্যই যে এইটাকে তো আমি হচ্ছে কপি করে দিতে পারি, মানে আমার আসলে আর কিছু করাই লাগতেছে না, আমি উপরে নিচে হচ্ছে এস গুণ করলেই হয়ে যাচ্ছে না, মানে এখানে যেই ফরম্যাটে রাখতে চাইছে আর কি, তাহলে উপরে নিচে এস গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি যদি এস দিয়ে গুণ করে দেই তাহলে কি আসতেছে, এটা এই এসটা হচ্ছে উপরে চলে যাবে এইখানে, মানে যেটা বুঝাইতে চাইলাম, আমার তো আসলে আনতে হবে এইটা, এইটা আনতে চাইলে আমি যদি এখানে উপরে নিচে এস দিয়ে গুণ করে দেই তাহলে হচ্ছে এই এসটা আমার কোনো কাজে আসতেছে না। আমি এখানে উপরে এস দিয়ে গুণ করছি আর এখানে যদি নিচে এস দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এক্স্যাক্টলি এইটাই আসে, যে এটার সাথে একটা ইয়া চলে আসে, আর এখানে হচ্ছে আমাদের মানে 1/s এর যে কত আসবে, 1 চলে আসবে, আর n মাইনাস এস ইন্টু এস চলে আসবে। তাহলে হচ্ছে এখানে চলে আসলো আমার 1, এই যে এখানে চলে আসলো আমার 1 প্লাস এস ইন্টু এন মাইনাস এস, এই যে এইটা, এই যে এটা চলে আসলো এইটা। তো এটাই তো ওইখানে বলছে আসলে। তাহলে এখানে উপরে আসছে আমার সি ইন্টু এন মাইনাস এস, ওইটার মতো করে লিখলাম, আর এখানে হচ্ছে এস ইন্টু এন মাইনাস এস প্লাস ওয়ান, এটার মতো করে লিখলাম, এই আর কি। মানে উপরে নিচে আমি এস দিয়ে গুণ করে নিছি, একই তো কথা। তাহলে এটা আসে, তাহলে আমার এই পুরো জিনিসটা থেকে এটা পাইলাম কি কারণে, টোটাল এন সংখ্যকের মধ্যে এস সংখ্যক সিরিজে ছিল, বাকি এন মাইনাস এন শেষে প্যারালালি ছিল।
তাইলে এইটা। কিন্তু যদি এই শেষের দিকে প্যারালাল না বলে বলতো এই পুরাটার সাথে হচ্ছে এই n-s সংখ্যক প্যারালালই আছে, তাহলে কিন্তু এইটাকে তুমি এটার সাথে প্যারালাল করতা, তাহলে তখন এটার সাথে এটা খালি যোগ করলেই হইতো। আচ্ছা, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স তো কমপ্লিটলি দুইটা আলাদা জিনিস। মানে এটা একরকম হবে কেন, এটা আমাকে আগে বুঝাও। রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে তারের যেই প্রপার্টির কারণে বা একটা যেই ধর্মের কারণে তার ভিতর দিয়ে কারেন্ট যাইতে বাধা পায়, এটাকে বলে রেজিস্ট্যান্স। আর রেজিস্টর হচ্ছে একটা ডিভাইস, এটার ভিতর দিয়ে কারেন্ট যেতে গেলে ও নির্দিষ্ট পরিমাণ বাধা দিবে। তাহলে এইখানে 5 ওহম রেজিস্ট্যান্স এই কথাটার মানে হচ্ছে এটার দুই প্রান্তের বিভব পার্থক্য যদি হচ্ছে 5 ভোল্ট হয়, তাইলে এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে 1 অ্যাম্পিয়ার। কারণ ও হচ্ছে এই নিয়মটা মেনে চলে, ভি ইকুয়ালস আই আর। এই রেজিস্ট্যান্সকে বলা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। তাহলে এটার দুই প্রান্তের বিভব পার্থক্যকে তুমি যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দাও কারেন্ট পাওয়া যায়, তাহলে 5 কে 5 দিয়ে ভাগ দিলে কারেন্ট পাওয়া যাবে। আর ক্যাপাসিটর তো প্যাসিভ এলিমেন্ট না, ক্যাপাসিটর একটা অ্যাক্টিভ এলিমেন্ট, যেখানে হচ্ছে তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করলে সেই ভোল্টেজের কারণে এর দুই প্রান্তে চার্জ জমা হবে। এক প্রান্তে পজিটিভ চার্জ, আরেক প্রান্তে নেগেটিভ চার্জ জমা হবে, এখানে তো কোনো সংযোগ নাই। তাহলে দুই পাশে চার্জগুলো পরস্পরকে আকর্ষণ করে ধরে রাখছে। এইবার যদি আমি ওর কারেন্ট চলাচলের জন্য একটা রাস্তা তৈরি করে দেই, এই যে সার্কিট ক্লোজ করলাম, তাহলে এই নেগেটিভ চার্জগুলো এটার ভিতর দিয়ে গিয়ে পজিটিভ চার্জকে নিউট্রালাইজ করে ফেলে। তাহলে এখান থেকে আমরা একটা কারেন্ট পাই। তাহলে ও সাময়িকভাবে চার্জ জমা করে রাখে। তাহলে দুইটা এক হইলো কেমনে? দুইটা তো কমপ্লিটলি আলাদা জিনিস। আচ্ছা, তাহলে এটা সবাই বুঝছো কিনা বলো একটু আমাকে, দেখো ক্লিয়ার হয়েছে কিনা। এইবার তোমাদেরকে অন্য দুই একটা জিনিস একটু দেখাবো। আমি আবার এখানে একটু যাচ্ছি, এই পেজটা নিয়ে নিলাম। তোমাদেরকে বলছিলাম যে ক্যাপাসিটরের মাঝে ক্যাপাসিটরের মাঝে যদি ডাই ইলেকট্রিক প্লেট থাকে তাইলে কি করতে হয়। এই যে এই ক্যাপাসিটরের পুরুত্ব হচ্ছে ডি, এটার মাঝখানে একটা ডাই ইলেকট্রিক প্লেট, তার মানে ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল, কাগজ মোম এরকম কিছু হইতে পারে, যার নিজের পুরুত্ব হচ্ছে টি, আর এটার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে। এইটাকে তুমি বিবেচনা করতে পারো এইভাবে যে এটা একটা ক্যাপাসিটর আর এটা আরেকটা আলাদা ক্যাপাসিটর, পরপর যেহেতু আছে তাহলে এরা সিরিজে আছে। তাহলে এটার ভিতরে আছে হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কে, এটার পুরুত্ব হচ্ছে টি, আর এটার পুরুত্ব হচ্ছে বাকিটা ডি মাইনাস টি, যেটার ভিতরে আছে খালি বা ফাঁকা, শূন্য। এরকম দুইটা ক্যাপাসিটরের কম্বিনেশন হিসাবে তুমি এটাকে চিন্তা করতে পারো। তাহলে প্রথমটার ক্যাপাসিটেন্স কত? প্রথমটার ক্যাপাসিটেন্স হচ্ছে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সরি এই প্লেটের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রেও তাই। আর এই সি টু এটার জন্য হবে হচ্ছে ইপসাইলন নট কে এ ডিভাইডেড বাই টি। এবার এই দুইটা পর পর আছে, তাহলে টোটাল ক্যাপাসিটেন্স সি এটা হবে 1/C1 1/C2 হোল ইনভার্স এইটা। তাহলে এটা হচ্ছে আগের দিন দেখাইছিলাম, তাহলে স্টিল কেন এটা রিপিট করলাম? বিকজ আমরা এখন এখানে অন্য কাহিনী করব। আমরা এখানে বলবো যে এর মাঝখানে মেটাল প্লেট রাখলে কি হবে। মেটাল প্লেট, দেখো মেটাল প্লেট রাখলে কি হয়, এটা আমি একটু বড় করে এঁকে দেখাই। বড় করে এঁকে দেখাই মেটাল প্লেট রাখলে কি হয়। আমরা ডি দূরত্বের ক্যাপাসিটর নিলাম, ক্যাপাসিটরের দুই প্লেটের দূরত্ব ডি, তার মাঝখানে টি পুরুত্বের মেটাল প্লেট রাখলাম। এই যে এটা হচ্ছে মেটাল, টি পুরুত্বের মেটাল প্লেট রাখলাম। এখন দেখো এই প্লেটটা পজিটিভ, এই প্লেটটা নেগেটিভ, তাহলে এই প্লেট থেকে এই প্লেটের দিকে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, তাই না? এই তড়িৎ ক্ষেত্রটা সুষম, সব জায়গায় সেম। এখন এই প্লাস চার্জের আকর্ষণে আমাদের মেটাল প্লেটে মাইনাস চার্জ জমা হবে।
এই মাইনাসের আকর্ষণে এই প্লেটে প্লাস চার্জ জমা হবে। তাহলে এই মাইনাস আর এই প্লাস ওরা নিজের একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে সমান এবং বিপরীতমুখী। তাহলে মাঝখানে এইগুলা কেটে যাবে, মাঝখানে এখান থেকে তড়িৎ ক্ষেত্রটা ওই হলুদটা আর নীলটা পরস্পরকে নাকচ করে দিবে। মাঝখানে হচ্ছে এই হলুদ আর নীল পরস্পরকে নাকচ করে দিবে। এই যে এবার ঠিক আছে। এটা হচ্ছে আমরা কি পড়তেছি, মাঝে ধাতব পাত থাকলে, মাঝে ধাতব পাত থাকলে, ধাতব পাত থাকলে তাহলে মাঝে ধাতব পাত থাকলে যেটা হবে, মাঝের তড়িৎ ক্ষেত্র বাইরেরটা কি এদিকে আর ভিতরে যেটা তৈরি হচ্ছে উল্টা দিকে, সমান ও বিপরীত হবে। কেন সমান ও বিপরীত? কারণ দুইটা প্লেটেই চার্জ ঘনত্ব সমান আসে। তাহলে আমরা এটার ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র পাবো না, এটার ভিতরে তড়িৎ ক্ষেত্র নাই, ভিতরে তড়িৎ ক্ষেত্র নাই হয়ে গেছে, এই যে নাই। তাহলে ভিতরে যদি তড়িৎ ক্ষেত্র নাই হয়ে থাকে, তাহলে তড়িৎ ক্ষেত্র আছে কতটুকুতে? শুধু বাইরের পার্টে। তাহলে বাইরের পার্টের পুরুত্ব কত? ডি মাইনাস টি। তাহলে এটা হয়ে যাবে সিঙ্গেল একটা ক্যাপাসিটর, সিঙ্গেল একটা ক্যাপাসিটর হয়ে যাবে, যার পুরুত্ব হচ্ছে ডি মাইনাস টি। আর এরিয়া কত থাকবে? এ, এটা শূন্যস্থান। তাহলে এটার ক্যাপাসিটেন্স হবে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি। এখন তুমি চিন্তা করো, এই মেটাল প্লেটটা যদি পাতলা হয়, পাতলা মেটাল প্লেট, পাতলা পাত, পাতলা পাতের মানে হচ্ছে টি ইজ টেন্ডস টু জিরো। টি ইজ টেন্ডস টু জিরো হইলে ডি এর থেকে টি মানে জিরো বাদ দিলে কি ডি থাকে। তাহলে পাতলা পাতের জন্য সি ইকুয়ালস ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তার মানে অরিজিনালটার থেকে তো কোনো চেঞ্জই হয় নাই, পাতলা পাত। তার মানে থিকনেস টি এটা ডি এর তুলনায় অনেক কম হইলে, অর্থাৎ একটা ক্যাপাসিটরের দুই পাতের মাঝখানে আরেকটা তৃতীয় পাতলা পাত প্রবেশ করাইলে ক্যাপাসিটেন্সের কোনো চেঞ্জ হয় না, ক্যাপাসিটেন্সের কোনো চেঞ্জ হয় না। ওকে, তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট, পাওয়ারফুল কনসেপ্ট। এবার সামনে যাই। বলছে হাফ মিলিমিটার পুরু কাগজকে পরাবিদ্যুৎ হিসেবে ব্যবহার করে 1 মাইক্রোফ্যারাড হবে, 1 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটা সমান্তরাল পাত ধারক তৈরি করা হলো। এই জন্য 0.2 মিটার ব্যাসের কয়টা গোলাকার ধাতব চাকতির প্রয়োজন হবে তা বের করো। পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে দিছে 4, আর ইপসাইলনের পরিমাণ বলে দিছে 8.9 10⁻⁻12, এটা বলে দিছে। তাহলে আমরা দেখি এই 0.2 মিটারের একটার জন্য, এই যে আর, আর ইকুয়ালস 0.2 মিটার, 0.2 মিটার, এটার জন্য ক্ষেত্রফল কত হয় দেখি। এটার জন্য ক্ষেত্রফল এ ইকুয়ালস আমাদের কত হয় দেখি। তাহলে এটাকে নাম দিলাম হচ্ছে A1, আর এটা ঠিক আছে A1 দিতে পারি, পাই আর স্কয়ার। তাহলে কত মিটার স্কয়ার হয় দেখি। 0.2 মিটার ব্যাসের, ও ব্যাস বলছে, আর তাহলে হচ্ছে 0.1, আর হচ্ছে 0.1, এটা তো ব্যাস বলছে। তাহলে 0.1 মিটার, 0.031416 মিটার স্কয়ার। তো এখন 1 মাইক্রোফ্যারাড বলছে, তাহলে আমরা ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস ইপসাইলন নট কে এ বাই ডি এইভাবে চিন্তা করলাম। পুরুত্ব কত? 0.05 মিলিমিটার পুরু কাগজ, তাহলে এটার দুই পাশে প্লেট আছে, তাহলে এটাই আমাদের ডি। তাহলে ডি হচ্ছে এই যে এইটা, এই যে এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এটা যদি ডি হয়, কে এর ভ্যালু তো আমি জানি 4, এই যে এইটা, এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা হচ্ছে আমাদের কে। তাহলে আমি সি এর ভ্যালু জানি, কে এর ভ্যালু জানি, ইপসাইলন নট জানি, ডি জানি, এখান থেকে এ বের হয়ে যাবে। তাহলে এ ইকুয়ালস সি ডি ডিভাইডেড বাই ইপসাইলন নট কে।
সি হচ্ছে 1 মাইক্রো, তাহলে 10⁻⁻6। ডি হচ্ছে 0.05 মিলিমিটার, 0.5 কে 10⁻³ দিয়ে দিলে মিটার হয়। ইপসাইলন নট 8.9, 10⁻⁻12। কে 4, তাহলে এখান থেকে এরিয়া বের হবে। তাহলে এরিয়া আমরা দেখি কত আসে, 10⁻⁻6 ইন্টু 0.05, 10⁻³ ডিভাইডেড বাই 8.9, 10⁻⁻12, আর এদিকে হচ্ছে 4, তাহলে আসছে 1.40449, 1.40449। তাহলে এক একটা প্লেটের তো হচ্ছে এত, এক একটা প্লেটের ক্ষেত্রফল এত, তাহলে আমার এই প্লেটের তুলনায় কত গুণ ক্ষেত্রফল লাগবে? তাইলে এই প্লেটের তুলনায় ক্ষেত্রফল লাগবে হচ্ছে 1.40449, 1040449। এটাকে আমরা ভাগ দিব এটা দিয়ে 0.031416। কিন্তু এতগুলা পাতে হবে না। কেন হবে না? কারণ দুই পাশেই প্লেট থাকা লাগে। তাহলে আমার যেই ক্ষেত্রফলটা দরকার সেটা তো দুই পাশেই দরকার। তাহলে এক একটা প্লেটের ক্ষেত্রফল এত, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে তাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 0.0314159 তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে 89.4। এটা আসছে 89.4, 89.4 এতগুলা আসছে, তাই না? জোড়া হিসাব না করে চলো আগে প্রথমে সিঙ্গেল নাম্বারটা হিসাব করি, তারপরে বলতেছি কি করা লাগবে। তাহলে আগে জোড়া হিসাব না করে আগে সিঙ্গেল নাম্বারটাই হিসাব করি। পয়েন্ট 0.0314159, তাহলে 44.7 এক পাশে লাগতেছে 44.7, তার মানে অলমোস্ট 45টা। কিন্তু 45 দিয়ে ফেললে তোমার 1 মাইক্রোফ্যারাডের চেয়ে একটু বড় হয়ে যাবে, তাই না? কিন্তু 44টা দিয়ে তো তুমি পারবা না, 44টা হলে বেশি কম হয়ে যাবে। তাহলে আসলে 45টাই লাগবে। হয়তো সেখান থেকে তুমি কয়েকটা কেটে ফেলতে পারো বা একটু ডিস্টেন্স বাড়াই দিতে পারো, বাট অ্যাটলিস্ট তোমার হচ্ছে 45টা লাগবে আর কি। তাহলে এক পাশে লাগবে 45টা, অলমোস্ট 45। এরপরে এটাকে তোমার 2 দিয়ে গুণ দিতে হবে, তাহলে কত আসবে? 45কে 2 দিয়ে গুণ দিলে 90। তোমার হচ্ছে আসলে 90টা লাগবে, তোমার আসলে 90টা লাগবে। ও আচ্ছা, এইখানে হচ্ছে রসিব বলছে যে কোশ্চেন ক্লিয়ার না। আমি আবার বলি, 0.05 মিলিমিটার পুরু কাগজকে আমরা হচ্ছে পরাবিদ্যুৎ বা ডাইইলেকট্রিক হিসাবে ব্যবহার করছি। তাহলে এই যে দেখো, এই পাশে একটা প্লেট, এই পাশে একটা প্লেট, মাঝখানে কাগজ, এই যে এটা হচ্ছে কাগজ, এই যে ডি, ডি ইকুয়ালস 0.05 মিলিমিটার। এটাকেই যখন আমরা সাইড থেকে দেখতেছি তখন আসলে এই যে এরকম দেখা যাচ্ছে, এই যে এরকম, এই যে এরকম, মাঝখানে এই যে কাগজ। তাহলে এরকম একটা ক্যাপাসিটর যদি আমি ইউজ করি তাহলে তার ক্ষেত্রফল কত? একটা চাকতির সমান। তাহলে এরকম যদি প্যারালাল করতে থাকি তাহলে 45টাকে প্যারালাল করলে আমার যেই রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, কারণ একটার তো ক্যাপাসিটেন্স কম। তো যেই ক্যাপাসিটেন্স আমার চাইছে সেই ক্যাপাসিটেন্স বসায় দিয়ে, সেই ক্যাপাসিটেন্স বসায় দিয়ে আমি হচ্ছে কি বের করছি? প্রয়োজনীয় ক্ষেত্রফল বের করছি। সেই প্রয়োজনীয় ক্ষেত্রফলকে এক পাতের ক্ষেত্রফল দিয়ে ভাগ করছি। তাহলে এত জোড়া লাগবে, 44.7 জোড়া লাগবে। তাহলে 44.7 তো হচ্ছে ফ্র্যাকশন, তাহলে থেকে রাউন্ড আপ করে নিছি। তাহলে 45 জোড়া মানে 90টা এরকম চাকতি লাগবে। তবে 90টাই একটু বেশি হয়ে যাবে, সংখ্যাটা মিলাই দিলে ভালো হইতো, ওটা এভাবে দেয় নাই। রসিব বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, ক্লিয়ার কিনা? এটা হচ্ছে একটা ওয়ে, এটা হচ্ছে আমাদের একটা ওয়ে। কিন্তু দেন এগেইন এখানে আরেকটা সলিউশন আছে, আরেক ভাবে করা সম্ভব। এটা যদি এগুলোকে সবগুলোকে প্যারালাল করি তাইলে এরকমটা হইতে হয় আর কি, এরকমটা হয়। বাট আরেকটা সলিউশন আছে অল্টারনেট, সেইভাবে করলে কিন্তু অ্যান্সার এরকম আসবে না। সেটা হচ্ছে প্লেটগুলোকে যদি আমরা এইভাবে স্ট্যাকিং করি, এই যে প্লেটগুলো আমি আলাদা আলাদা করে আঁকতেছি, এই যে, সেক্ষেত্রে
আমরা এই অল্টারনেট প্লেট গুলাকে যদি কানেক্ট করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার ভিন্ন রকম আসবে। সেই ক্ষেত্রে অ্যান্সার আরেক রকম আসবে। তাহলে এইখানে প্রতি 1 2 3 4 5 5টার মাধ্যমে 4টা ক্যাপাসিটর তৈরি হয়ে যাচ্ছে। 5টার মাধ্যমে 4টা ক্যাপাসিটর তৈরি হয়ে যাচ্ছে। ওইরকম হইলে আবার হিসাব আলাদা, ওইরকম হইলে হিসাব আলাদা। বাট ওইটা আসলে চাইছে কিনা এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে না। ওই ধরনের প্রশ্ন আমরা আগামী ক্লাসে ডিল করব, আগে থেকে বলে রাখলাম। মানে ওইটাও কিন্তু করা যায়। তো ওইটা যে এখানে করছেই এটা কিন্তু তোমাকে বলে নাই। যদি বলতো ন্যূনতম কয়টা ধাতব চাকতি ব্যবহার প্রয়োজন হবে, তাইলে অবশ্যই ওইটাই হইতো। কিন্তু ন্যূনতম কথাটা যেহেতু বলে নাই, তাই আমরা এইভাবে করতে পারি যে এরকম করে বানায় বানায় আমরা প্যারালাল করব, এরকম n সংখ্যককে প্যারালাল করব। বাট ওইভাবেও কিন্তু হওয়া পসিবল আছে। তো যাই হোক, সঞ্চিত শক্তিতে আসি। এইটা তাহলে নেক্সট ক্লাসে আমাকে কেউ মনে করাই দিও। এটা তো হচ্ছে ন্যূনতম বলে নাই, তাই এইভাবে করছি। তাহলে এটার অ্যান্সার কিন্তু ন্যূনতম না। এই যে এই অ্যান্সার যেটা, এটা কিন্তু ন্যূনতম না, ন্যূনতম নয়। ন্যূনতম হলে ভিন্ন কেস, এটা পরের ক্লাসে দেখাবো। এটা একটু মনে করাই দিও। ওকে, তাহলে এবার সঞ্চিত শক্তিতে আসি। সঞ্চিত শক্তি নিয়ে আমরা কিভাবে ডিল করব দেখো। খুব সিম্পল জিনিসটা। মনে করো এটা হচ্ছে আমার ধারক। এই ধারকের মধ্যে অলরেডি ধরলাম কথার কথা প্লাস কিউ বা কিছু পরিমাণে চার্জ আছে, এর মধ্যে কিছু পরিমাণে চার্জ আছে। তো এটাতে যে কিছু পরিমাণে চার্জ আছে থাকার কারণে এটার দুই প্রান্তে একটা বিভব পার্থক্য আছে। দাঁড়াও, সবগুলো তো আর প্লাস না। এই তো কিছু পরিমাণে বিভব পার্থক্য আছে, সেই বিভব পার্থক্য কত? কত? ভি। এখন আমরা এইখানে নতুন করে বাইরে থেকে ডিকিউ পরিমাণ চার্জ দিলাম। তাহলে ডিকিউ পরিমাণ চার্জ দিতে গেলে আমাকে একটু কাজ করতে হবে। সেই কাজ কতটুকু? ডাব্লিউ, যে ডিডাব্লিউ পরিমাণ কাজ করতে হবে, সেই ডিডাব্লিউ ইকুয়ালস ভি ডিকিউ। ভি ডিকিউ এই পরিমাণ কাজ করতে হবে। আমরা ডি এই কিউটাকে এইভাবে লিখি, অসুবিধা নেই, বা ওইভাবেও লিখতে পারি, ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। এই যে, তাহলে ডিডাব্লিউ পরিমাণ কাজ করতে ভি ডি কিউ এই পরিমাণ এনার্জি লাগবে। কেন? কারণ ডাব্লিউ ইকুয়ালস ভি কিউ, এটা কিন্তু আমরা আগেই পড়ছিলাম। ডাব্লিউ ইকুয়ালস ভি কিউ স্থির তড়িতে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস ভি কিউ, মানে স্থির তড়িতের একদম শুরুর দিকে এটা পড়ছিলাম। এটা তাও কোনো এক জায়গায় কোনায় লিখে রাখি, ডাব্লিউ ইকুয়ালস ভি কিউ। ওকে, তাহলে ডাব্লিউ ইকুয়ালস ডিডাব্লিউ ইকুয়ালস ভি ডি কিউ। তাহলে এটা কি? এই ক্যাপাসিটরে ডি কিউ পরিমাণ চার্জ দিতে, ক্যাপাসিটরের ভোল্টেজ যখন ভি, ওই মুহূর্তে ডি কিউ বা অতি ক্ষুদ্র পরিমাণ চার্জ দিতে আমার এই পরিমাণ শক্তি লাগছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, ক্যাপাসিটরে যদি আমি নতুন করে চার্জ দেই তাহলে তো ওর ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কথা সত্যি, ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এত অল্প পরিমাণ চার্জ দিছি, তার কারণে ধরে নিচ্ছি ভোল্টেজটা চেঞ্জ হয় না, ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে। তাহলে তাই যদি থাকে, তাহলে এই কনস্ট্যান্ট ভোল্টেজের সাথে ডিকিউ গুণ করে আমি হচ্ছে ওয়ার্ক ডান ডিডাব্লিউ পেয়ে যাব। কিন্তু আমি যদি আরো ডিকিউ চার্জ দেই, আরো ডিকিউ চার্জ দেই, তাহলে তো ভোল্টেজ আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমি টোটাল যদি হচ্ছে একটা ক্যাপাসিটরে 0 থেকে কিউ পরিমাণ চার্জ দেই, তাইলে এখানে যেই ডাব্লিউ পরিমাণ কাজ হবে এটা বের করতে চাইলে তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, যেহেতু কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। তাইলে ডাব্লিউ এটাই হচ্ছে সঞ্চিত শক্তি। এটাতে চার্জ দেওয়ার জন্য যেই পরিমাণ কাজ করতেছি, সেই এনার্জিটাই এর ভিতরে সঞ্চিত থাকে, সেই এনার্জিটাই এর ভিতরে সঞ্চিত থাকে। তাহলে সঞ্চিত শক্তি ইকুয়ালস কত আসতেছে? তাহলে ভি কে আমরা কি লিখতে পারি? এখানে 0 থেকে কিউ পর্যন্ত আছে। ভি কে আমরা কি লিখতে পারি? আমরা জানি সি ইকুয়ালস কিউ বাই ভি। তাহলে ভি ইকুয়ালস কিউ বাই সি। তাহলে কিউ বাই সি এর জায়গায় তুমি এখন চিন্তা করো, কিউ বাই সি এর জায়গায় তুমি চিন্তা করো,
কিউ এর রেসপেক্টে যদি আমি কিউ বাই সি কে ইন্টিগ্রেট করি তাহলে আমার কি পাওয়া যাবে? ও আমি তো চলক হিসাবে কিউ কেই নিছি। যাও, তাইলে তো আমার এইটাই লিখতে হবে আপাতত। তাইলে হচ্ছে লিখলাম, এইখানেও লিখে দেই। ও সরি, এই তাইলে আমার এই পরিমাণ হচ্ছে কাজ করতে হয়েছে। এখন সি তো কনস্ট্যান্ট, বাইরে বের হয়ে আসলো। আর আমাদের কিউ কে ইন্টিগ্রেট করলে কিউ স্কোয়ার বাই টু হবে, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টু। তাহলে কিউ স্কোয়ার বাই টু, এখানে লিমিট বসাবো কি আমরা? এখানে আমরা লিমিট বসাবো কিউ আর জিরো, তার মানে আসলে কিউই বসবে। তাহলে হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা হচ্ছে আমার সঞ্চিত শক্তি আসলো, সঞ্চিত শক্তি। এখন আমরা তো আবার এইটা জানি যে সি ইকুয়ালস কিউ বাই ভি। তো সি ইকুয়ালস যদি কিউ বাই ভি হয়, তাহলে আমরা সি এর জায়গায় এই কিউ বাই ভি বসায় দেই, তাহলে হয়ে যাবে হাফ কিউ ভি, হাফ কিউ ভি। সি এর জায়গায় আমরা কিউ বাই ভি বসাই দিছি। এখন আরেকটা কাজ তো আমি করতে পারি, আমরা হচ্ছে কিউ কে ভাঙাইতে পারি, কিউ হচ্ছে সিভি, তাহলে সিভি ইন্টু ভি, সিভি স্কোয়ার, তাহলে হাফ হাফ সিভি স্কোয়ার। তাহলে এই সবগুলাই আমার সঞ্চিত শক্তি বা এনার্জির ফর্মুলা, একটারই খালি বিভিন্ন রূপ এখানে দেখানো হয়েছে। তাহলে এটা হচ্ছে সঞ্চিত শক্তি। এখন কেউ যদি তোমাকে বলে একক আয়তনে সঞ্চিত শক্তি কত, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি এটা কত, তাহলে এটাকে আমরা নর্মালি ইউ দিয়ে লিখি। তাহলে ইউ দিয়ে লিখলে এই হাফ সিভি স্কোয়ার, বা এই যে হাফ সি, হাফ কত লেখা যায়, হাফ কিউভি, হাফ কিউভি, নাকি হ্যাঁ হাফ কিউভি। আরেকটা কত আসছিল আমাদের, হাফ কিউ স্কোয়ার বাই সি। এই তিনটাই তো সূত্র, হাফ সিভি স্কোয়ার, হাফ কিউভি, হাফ কিউ স্কোয়ার বাই সি। এদের যে কোনোটাকেই তুমি হচ্ছে আয়তন দিয়ে ভাগ করবা। আয়তন কত, এর ক্ষেত্রফল এ, প্রস্থচ্ছেদ সরি পুরুত্ব হচ্ছে ডি, তাহলে তুমি এ ডি দিয়ে ভাগ করবা, এ ডি দিয়ে ভাগ করবা, এ ডি এটা দিয়ে ভাগ করবা। এটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। এগুলোর থেকে যে কোনো একটাকে নিয়ে তুমি চাইলে আরো এক্সপ্যান্ড করতে পারো, যেমন ভি, এই যে এখানে ভি আছে, ভি ইকুয়ালস কি ইডি, তাহলে ডিডি কাটা হাফ কিউ ই ডিভাইডেড বাই এ, এইভাবে লিখতে পারো। এরকম অনেক ম্যানিপুলেশন চাইলে করা যায়, বাট আপাতত লিখে রাখলাম, যা পাইছো তাকে হচ্ছে তুমি ভলিউম দিয়ে ভাগ দিলে একক আয়তনে সঞ্চিত শক্তি পাওয়া যাবে, এইটাই। ঠিক আছে, এরপরে সামনে যাই। ও একক আয়তন সঞ্চিত শক্তিটাই এখানে ছিল আর কি। তো এটা বুঝতে পারছো কিনা সবাই বলো, আমি আবার এখানে ফর্মুলা লিখে দিচ্ছি, অসুবিধা নেই। এই তো এরকম। তো যে কোনো একটা নিয়ে আমরা কাজ করি, মনে করো এইটাকে আমরা এটা দিয়ে ভাগ করি, তাহলে দেখা যায় কি হয়, হাফ কিউ ভি ডিভাইডেড বাই এডি। তাহলে হাফের টু এখানে চলে আসলো, কিউ কিউ এর জায়গায় থাকুক, ভি ইকুয়ালস ইডি। ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র। এই ই আবার আগের পৃষ্ঠার ই না, এই যে এনার্জি যেটা দেখাইছি। আচ্ছা, এখানে হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তিটাই তো কৃত কাজ, তাহলে এই ইটাকে অন্যভাবে মানে কোনো দিক দিয়ে কোনোভাবে ডোনেট করা যায় কিনা, মনে করো ইলেকট্রিক্যালি যে এনার্জিটা জমা থাকে, হ্যাঁ স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ডের মাধ্যমে, তাহলে এটা একটা অন্য নাম দেই, এটাকে নাম দেই হচ্ছে ইএস, ইএস। তাহলে আমাদের ইলেকট্রিক ফিল্ডের সাথে আর কনফিউশন থাকলো না আর কি, ইএস নাম দিলাম। নাম দেওয়াটা তো আমাদের ব্যাপার। তাহলে এই ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর এই ডি হচ্ছে ডিসটেন্স, ভি ইকুয়ালস ইডি। ক্যাপাসিটরের ভিতরে যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র থাকে, এই জন্য হচ্ছে ভি ইকুয়ালস ইডি মেনে চলে। আর এখানে এ ডি, এ ডি, তাহলে এই ডি ডি কাটা, তাহলে আমাদের কি হয়ে যাবে দেখো তো, কিউ ই ডিভাইডেড বাই টুয়াইস এ, এরকম হয়ে যাচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি।
এইটাকে চাইলে আরো ভাঙা যাবে। যেমন এই যে কিউ, এটাকে কি লেখা যাবে জানো? সিগমা ইন্টু এ, এটা লেখা যাবে। সিগমা হচ্ছে ওই প্রত্যেক পাতের চার্জ ঘনত্ব, সিগমা ইন্টু এ। তাহলে তখন এ এ কেটে ফেলা যাবে, তাহলে হচ্ছে সিগমা ই ডিভাইডেড বাই 2। তাহলে অনেক সিম্পলিফাইড হয়ে গেল না একক আয়তনে সঞ্চিত শক্তি? তাহলে অনেক সিম্পলিফাইড হয়ে গেল। তাহলে দেখো, তুমি ওই চার্জ ঘনত্ব যত বেশি দিবা আর এখানে ইলেকট্রিক ফিল্ড যত বেশি তৈরি হবে, তার গুণফলের 2/1 এরকম ভাবে আর কি চাইলে চিন্তা করা যায়। দেন এগেইন ই কেও তো আমি এখানে ভাঙতে পারি, ই কে আমি ভেঙে লিখতে পারি সিগমা বাই 2 ইপসাইলন, তাই না? সরি, সিগমা বাই ইপসাইলন। তাহলে সিগমা বাই ইপসাইলন যদি আমি লিখি, তাহলে সিগমা স্কয়ার ডিভাইডেড বাই ইপসাইলন হয়ে যাচ্ছে, তাহলে 2 থেকে যাচ্ছে আর কি, এরকম। ওকে, তাহলে ক্যাপাসিটরের প্লেটের মধ্যে ই, এটাকে কি লেখা যায়? সিগমা বাই ইপসাইলন। তাহলে আমার এটা হয়ে যাচ্ছে সিগমা স্কয়ার ডিভাইডেড বাই 2 ইপসাইলন নট। এটা হয়ে যাচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে চার্জ ঘনত্ব যত বেশি, সঞ্চিত শক্তি তত বেশি। সেটা হচ্ছে ডি যদি কনস্ট্যান্ট হয় তাইলে আর কি। অবশ্য না, ডি তো কেটেই দিছি, তাহলে তো কনস্ট্যান্ট হওয়া লাগতেছে না। দাঁড়াও, এটা তো এভাবে তো চিন্তা করে দেখি নাই, দাঁড়াও তো হিসাবটা একবার রিচেক দেই। চলো, আমরা শুরু করছিলাম কিভাবে? শুরু করছিলাম হচ্ছে হাফ সিভি স্কোয়ার দিয়ে। তো আমাদের এখানে হাফ কিউ ভি একটা ফর্মুলা আসছিল, সেটা কোত্থেকে আসছিল? এই যে কিউ স্কোয়ার বাই সি, এখানে সি ইকুয়ালস কিউ বাই ভি। তাহলে হচ্ছে কিউ কিউ একটা কেটে যায় আর ভি উপরে চলে যায়, তাহলে হাফ কিউ ভি। হাফ কিউ ভি ঠিক আছে, সেটাকে এরিয়া আর হচ্ছে ডিস্টেন্স দিয়ে ভাগ করলাম, এরিয়া আর ডিস্টেন্স দিয়ে। ভি ইকুয়ালস ই ইন্টু ডি, ডি ডি কাটা, তাহলে কিউ ই বাই টু আইসে, কিউ ই বাই টু আইসে, ঠিক আছে। কিউ হচ্ছে সিগমা ইন্টু এ, এটাও ঠিক আছে, তাহলে এ এ কাটা, তাহলে হচ্ছে এখানে সিগমা ই ডিভাইডেড বাই 2। ই মানে আবার হচ্ছে সিগমা বাই এপসাইলন, তাহলে সেটা আমি বসাই দিলে সিগমা স্কয়ার ডিভাইডেড বাই 2, ঠিকই তো আছে, তাহলে ঠিক আছে। ওকে, তারপরেও এটা আমি আরেকটু এক্সপ্লোর করব, কারণ এইভাবে আসলে আমিও চিন্তা করে দেখি নাই যে এটার ইমপ্লিকেশন কি হইতে পারে, এটার ইমপ্লিকেশনটা কি হইতে পারে। সূত্র ঠিক আছে, কিন্তু সূত্র সবসময় আমাদেরকে মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে রাইট জিনিস অলওয়েজ হচ্ছে ইয়া করে না। মানে সূত্রটার ডিপেন্ডেন্সিটি কি ওটা না বুঝলে। তাহলে আপাতত এইটুকুর মধ্যেই থাইকো, যে সঞ্চিত শক্তিকে আয়তন দিয়ে ভাগ করলে একক আয়তনে সঞ্চিত শক্তি পাওয়া যায়। এই ব্রেকডাউনটা আপাতত না হইলেও চলবে। এটা কোন কন্ডিশনে কাজ করবে না, বা এরকম কোনো কন্ডিশন আছে কিনা, এটা তাহলে আমার ভেবে একটু বলতে হবে, তাহলে এটা বলবো না। ঠিক আছে, তাহলে এটা একটু চিন্তা করো, তোমরাও চিন্তা করো। নেক্সট, তাহলে আমরা এটা দেখতে পারি, একটা ধারককে ইউ পরিমাণ শক্তি ধারণ করা পর্যন্ত চার্জিত করা হলো। এরপর একই ধারকত্বের অপর একটি অচার্জিত ধারকের সাথে একে সমান্তরালে যুক্ত করা হইল। প্রতিটির শক্তি কতটুকু হবে? প্রতিটির শক্তি কতটুকু হবে? তাহলে এইবার একটু এটা চিন্তা করো, এই প্রশ্নটা কিন্তু এত সহজ না। একটা ধারককে ইউ পরিমাণ শক্তি ধারণ করা পর্যন্ত চার্জিত করা হইল, তাহলে আমরা একই ধারকত্বের অপর একটা ধারকের সাথে যুক্ত করতেছি। তাহলে জিনিসটা এমন, এই যে একটা ধারক নিলাম, একটা ধারক নিলাম, এই ধারকটার ধারকত্ব মনে করলাম সি। তাহলে এটাতে এখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আমি জমা করতেছি। তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তি জমা করলে বা ইউ পরিমাণ শক্তি জমা করলে এখানে কি আছে? কিউ পরিমাণ চার্জ আছে এই দুই প্লেটের মধ্যে, ভি পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স আছে, আর এটার ক্যাপাসিটেন্স কত? সি। তাহলে এটাতে যেই পরিমাণ শক্তি জমা আছে সেটাকে আমরা অনেকভাবেই লিখতে পারি, যেমন হাফ
সিভি স্কোয়ার দিয়ে লিখতে পারি, তাহলে ভোল্টেজ দিয়ে লেখা হবে। সিভি স্কোয়ার দিয়ে লিখলে ভোল্টেজ দিয়ে লেখা হবে। আর কিউ দিয়ে লিখলে, হ্যাঁ কিউ দিয়েও লিখতে পারি এরকম। এখন আমাকে বলো, আমরা এই ক্যাপাসিটরটাকে নিয়ে যদি আরেকটা ক্যাপাসিটরের সাথে জুড়ে দেই, সমান্তরালে জুড়ে দেই, এই যে এরকম ভাবে সমান্তরালে জুড়ে দিলাম, এই যে এটাকে সমান্তরালে জুড়ে দিলাম, তাইলে কি হবে? এটাতে প্লাস কিউ চার্জ ছিল, এটাতে মাইনাস কিউ চার্জ ছিল, এটারও ক্যাপাসিটেন্স সি, এটারও ক্যাপাসিটেন্স সি। তাহলে মনে করো ও এইখান থেকে ওকে হচ্ছে এক্স পরিমাণ চার্জ দিয়ে দিলে, এক্স পরিমাণ চার্জ ও এখান থেকে দিয়ে দিবে, বা এটা একই কথা। সো ও মনে করো ওকে এক্স পরিমাণ চার্জ দিয়ে দিচ্ছে, তাহলে এখানে প্লাস এক্স, এখানে হচ্ছে মাইনাস এক্স তৈরি হচ্ছে, এক্স পরিমাণ চার্জ এখান থেকে চলে গেল। তাহলে এইখানে উপরে অবশিষ্ট থাকবে কতটুকু? এখানে উপরে অবশিষ্ট থাকবে কতটুকু? কিউ মাইনাস এক্স। এখানেও কতটুকু থাকবে? কিউ মাইনাস এক্স। এমন অবস্থায় এদের উভয়ের ভোল্টেজ যখন সমান হয়ে যাবে, যে কন্ডিশনে, সেই কন্ডিশনটার কথা বলতেছি, তাহলে এমন অবস্থায় আর কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে এক্স এর ভ্যালু কত? যেহেতু দুইটার ক্যাপাসিটেন্স সমান, আমরা বলতে পারি এক্স এর ভ্যালু হবে কিউ বাই টু এর সমান। বাট তারপরেও সমান তো নাও হইতে পারতো, তাহলে আমরা জেনারিক মেথডেই যাব, গিয়ে করে দেখব কত হয়। কারণ এখানে তো সি না বলে সি বাই থ্রিও তোমাকে বলতে পারতো, পারতো না? তাহলে যেভাবে করা উচিত আমরা এইভাবেই করব। তাহলে এইটার ক্যাপাসিটেন্স হচ্ছে সি, চার্জ হচ্ছে কিউ মাইনাস এক্স। সি এর সাথে ভি এর কি সম্পর্ক? কিউ ইকুয়ালস সিভি, কিউ ইকুয়ালস সিভি, বা ভি ইকুয়ালস হচ্ছে কিউ বাই সি। তাহলে এটার ভোল্টেজ কত? কিউ মাইনাস এক্স ডিভাইডেড বাই, যে ভি ইকুয়ালস কিউ বাই সি, সি। আর এটার ভোল্টেজ কত? এটাতে এক্স আছে, সেই এক্স কে আমরা হচ্ছে সি দিয়ে ভাগ করলে, সি দিয়ে ভাগ করলে হচ্ছে সেম ভোল্টেজ পাবো। তাহলে সমান সমান হইলে হচ্ছে আর আদান প্রদান করবে না। এখন এইখান থেকে দুই পাশে তুমি কেটে দাও, কেটে দিলে দেখবা হচ্ছে এক্স ইকুয়ালস কিউ বাই টু আসতেছে। তাহলে এক্স ইকুয়ালস কিউ বাই টু আসতেছে। তাহলে অরিজিনালি এটার ভোল্টেজ কত ছিল? এটাতে যখন এনার্জির পরিমাণ ছিল ইউ, তাহলে এটাতে ইউ পরিমাণ এনার্জি যখন ছিল ইউ, সেই এনার্জির পরিমাণ কত? হাফ সি ভি স্কোয়ার। অরিজিনালি এটাতে ভোল্টেজ ছিল ভি, যখন হচ্ছে চার্জ ছিল কতটুকু? কিউ। তাদের সম্পর্কটা কেমন ছিল? এত। তাহলে ভি ইকুয়ালস ছিল আমাদের কিউ ডিভাইডেড বাই সি। তাহলে এখন এগুলার যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে আমরা যদি ভি প্রাইম ধরি, তাহলে সুতরাং ভি প্রাইমের ভ্যালু কত? ভি প্রাইম ইকুয়ালস কিউ বাই টু ডিভাইডেড বাই সি। এখন কিউ বাই সি মানে হচ্ছে ভি, তাহলে কিউ বাই টু বাই সি মানে হচ্ছে ভি বাই টু। তাহলে ভোল্টেজ অর্ধেক হয়ে গেছে। কেন? ক্যাপাসিটেন্স তো সেম সেম, ক্যাপাসিটেন্স সেম সেম। তাহলে চার্জ অর্ধেক হওয়া মানে ভোল্টেজ অর্ধেক হওয়া। এটারও ভোল্টেজ আগের তুলনায় অর্ধেক, এটারও ভোল্টেজ আগের তুলনায় অর্ধেক। তাহলে দুইটাতেই সমান সমান এনার্জি জমা আছে। তাহলে প্রত্যেকের এনার্জি কত? প্রত্যেকের প্রত্যেকের শক্তি ইকুয়ালস হাফ সি ইন্টু ভি বাই টু স্কোয়ার। তার মানে হচ্ছে হাফ সিভি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, হাফ সিভি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। এখানে কত ছিল? হাফ সিভি স্কোয়ার। তাহলে প্রতিটার শক্তি হবে হাফ সিভি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। তো হাফ সিভি স্কোয়ার যেটা, এটা কিন্তু ইউ ধরছি, 4 দিয়ে ভাগ করলে কি 0.25 হয়। তাহলে প্রত্যেকের এনার্জি হবে 0.25 ইউ। তাহলে অঙ্কটা দেখতে অনেক নিরীহ, হয়তো এটার অ্যান্সারও সহজ, অ্যান্সারটাও হয়তো সহজ, কিন্তু এটার একটা মারাত্মক ইমপ্লিকেশন আছে। যেমন তোমাকে এইখানে প্রশ্ন এইভাবে করতে পারতো, অপর একটি অচার্জিত অর্ধেক ধারকত্বের ধারকের সাথে যুক্ত করা হইলো, তাহলে এখানে সি আর এখানে হয়ে যেত সি বাই টু। তাহলে এটার যেই চার্জ, এটা বের করার জন্য তুমি এইখানে কি লিখতা? এটার ভোল্টেজ তো এটার, এটার চার্জ ডিভাইডেড বাই এটার ক্যাপাসিটেন্স দিয়ে লিখছো। তাহলে এখানে তুমি এটার চার্জ এক্স ডিভাইডেড বাই এটার ক্যাপাসিটেন্স সি বাই টু দিয়ে লিখতা। তাহলে তখন আমাদের ভোল্টেজের ভ্যালুটা আলাদা আসতো। তাহলে এবার প্রত্যেকের সঞ্চিত শক্তি, প্রত্যেকের চার্জ ইনটু ওই যে হাফ ইনটু প্রত্যেকের ক্যাপাসিটেন্স ইনটু প্রত্যেকের ভি স্কোয়ার আলাদা করে বের করতে হইতো। সেটা চাই নাই, চাইলে ওইভাবে আমরা করতাম। আরো একটা ব্যাপার, এখানে প্রথমে সঞ্চিত শক্তি ছিল ইউ,
আর এখন প্রত্যেকটাতে সঞ্চিত শক্তি হচ্ছে 0.25 ইউ। দুইটা 0.25 ইউ যোগ করলে কত হয়? হাফ ইউ। তাহলে আর বাকি হাফ ইউ কই গেল? বাকি হাফ ইউ কই গেল? এই যে চার্জগুলো এখান থেকে চলে এখানে আসছে, এই পর্যন্ত আসতে গিয়ে বাকি হাফ ইউ এনার্জি সেটা হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ আকারে বা তাপ আকারে সে ছেড়ে দিছে। তড়িৎচুম্বক তরঙ্গ এবং তাপ আকারে সে ছেড়ে দিছে। চার্জ রিডিস্ট্রিবিউট করতে গেলে এনার্জি এইভাবে রিডিস্ট্রিবিউট হয়ে যায়। এইটা ওই যে রুসিব এটাই জিজ্ঞেস করতেছিলাম মনে হয়, তাই না? রাইট, এটাই। ওকে, আচ্ছা নামাজের বিরতি কি এখন দিয়ে দিব? কয়টা বাজে? আচ্ছা দিয়ে দিই তাহলে। তাহলে 7টা 5 পর্যন্ত দিয়ে দিই। পাঁচ মিনিট এদিক সেদিক হইতে পারে, মাইনাস তো আর হবে না, হইলে প্লাস হবে আর কি। আমাদের পড়া বাকি আছে কতটুকু একটু দেখে নিই। হ্যাঁ বেশি বাকি নেই, ঠিক আছে। ওকে, একটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের বিভব পার্থক্য আদি বিভব পার্থক্যের অর্ধেক হয়ে গেলে ধারকটির সঞ্চিত শক্তি কি পরিমাণ হ্রাস পাবে? তাহলে হচ্ছে প্রথমে ধরে নিই আমরা ভোল্টেজ ভি। প্রথমে বিভব পার্থক্য ভি। প্রথমে বিভব পার্থক্য ভি ধরে নিলাম, প্রথমে বিভব পার্থক্য ভি। এইবার এনার্জি কত তাইলে? ধারকত্ব সি। ধারকত্ব সি। তাহলে প্রথমে বিভব পার্থক্য যদি ভি হয় তাহলে হচ্ছে শক্তি হাফ সি ভি স্কয়ার। পরে বিভব পার্থক্য অর্ধেক ভি বাই টু। তাহলে শক্তি কত? হাফ সি ভি বাই টু স্কয়ার। হাফ সি ভি স্কয়ার, এটাকে যদি আমরা ই ধরি তাহলে এটাকে লিখবো আমরা ই বাই ফোর। তাহলে শক্তি কি পরিমাণ হ্রাস পাবে? শক্তি হ্রাস 3/4 ই। 3/8 সিভি স্কয়ার, এই পরিমাণ শক্তি হ্রাস পাবে। বা শক্তি কি পরিমাণ হ্রাস পাবে জানতে চাইছে তো? মানে শুরুতে যতটুকু শক্তি ছিল, এটুকু লেখার দরকার নাই অবশ্য, এটুকু না লিখলেও চলবে। শুরুতে যতটুকু শক্তি ছিল তার 4/3 অংশ হারাবে। তার মানে 4/3 অংশ হারাবে। 3 3 চতুর্থাংশ চতুর্থাংশ হারাবে। 3/4 হারাবে, 75% কমবে। হ্যাঁ রুসিব ঠিক বলছো। এইটা দেখো, একটা সমান্তরাল পাত ধারকের প্রতিটা পাতের ক্ষেত্রফল 0.05 মিটার স্কয়ার। মধ্যবর্তী মাধ্যম শূন্য, এদের মধ্যে দূরত্ব 0.0015 মিটার। বিভব পার্থক্য 50 ভোল্ট। ধারকত্ব বের করতে বলছে, সঞ্চিত শক্তি বের করতে বলছে, একক আয়তনের সঞ্চিত শক্তি বের করতে বলছে। তাহলে আমরা চলো সবই বের করি। তাহলে পাতের ক্ষেত্রফল এ 0.05, মাধ্যম শূন্য, তাহলে হচ্ছে ইপসাইলন নট। তারপর হচ্ছে ডি 0015, ইপসাইলন নট কত? 8.854 10⁻⁻12। বিভব পার্থক্য ভি, সেটা বলছে 50 ভোল্ট। তাহলে একে
আমরা বের করি ধারকত্ব, সি ইকুয়ালস ইপসাইলন নট এ বাই ডি। ইপসাইলন নট এর ভ্যালু বসায় দেই, এ এর ভ্যালু বসায় দেই, ডিভাইডেড বাই ডি, দূরত্ব বসায় দেই। তাহলে ক্যাপাসিটেন্স পেয়ে যাব ফ্যারাড ইউনিটে। টু পয়েন্ট নাইন ফাইভ 10⁻⁻10, 2.95 10⁻⁻10 ফ্যারাড। এখন আমরা যদি হচ্ছে 10⁻⁻9 আনতে চাই, তাইলে কি করতে হবে? এখানে 10⁻⁻10 আছে, তাহলে এদিকে 10 দিয়ে গুণ করলে 10⁻⁻9 আসবে। তাহলে এখানে 10 দিয়ে ভাগ করতে হবে, 0.295। 10⁻9 আসলে কি লিখতে পারবো আমরা? ন্যানো লিখতে পারবো, ন্যানো ফ্যারাড। আচ্ছা, বিতে বলছে পাত দুইটির মধ্যে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তি সেটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার। তাহলে আমরা হাফ সিভি স্কোয়ার দিয়ে লিখতে পারি, সি তো আমরা অলরেডি জেনেই গেছি। 3.69 10⁻⁻7 জুল। তারপরে কি বলছে? ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তিকে আমরা আয়তন দিয়ে ভাগ করব। 3.69 বলছি না, আমি লিখছি 7। এটাকে আয়তন দিয়ে ভাগ করব। আয়তন কত? ওই যে দুইটা পাতের দূরত্ব 0015 মিটার, আর হচ্ছে পাতের ক্ষেত্রফল 0.05। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি পাচ্ছি। ফোর পয়েন্ট নাইন টু 10⁻⁻3। এটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি। ঠিক আছে না? চেক করে দেখো তো। ওকে। ধারকের সংযোগ বিচ্ছিন্ন। সংযোগ বিচ্ছিন্ন মানে কি? সংযোগ বিচ্ছিন্ন মানে হচ্ছে আমরা ধারকটাকে চার্জিত করার পরে ওকে ব্যাটারি থেকে আলাদা করে ফেলছি। তাহলে ব্যাটারি থেকে আলাদা করে ফেলা অবস্থায় যদি আমরা এর গায়ে কোনো চার্জ দেই, বা সরি, এর দুই পাতের ডিসটেন্স যদি আমি চেঞ্জ করি, মানে কমাই বা বাড়াই, তাইলে আসলে কি হয়? তাহলে ধারকের সংযোগ বিচ্ছিন্ন করা অবস্থায় আমরা অপারেট করতেছি। তাহলে চার্জিত করার পর ব্যাটারিকে ধারক থেকে মানে ধারককে ব্যাটারি থেকে আলাদা করে ফেলা হয়েছে। তাহলে চার্জিত চার্জিত করার পর ধারক ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করা। তাহলে এই যে আমরা হচ্ছে চার্জিত করে ফেলছি, হ্যাঁ, এই যে চার্জিত করে ফেলছি, তাহলে এটাতে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এটাতে মাইনাস কিউ পরিমাণ চার্জ আছে। এখন একটু খেয়াল করো তো, যেহেতু ব্যাটারি থেকে বিচ্ছিন্ন বা সংযোগ বিচ্ছিন্ন এই ক্যাপাসিটরের, তাহলে এটা কি নতুন করে চার্জ ঢুকবে বা নতুন কোনো চার্জ এখান থেকে বের হইতে পারবে? না, চার্জের পরিমাণ ফিক্সড। তাহলে হচ্ছে কিউ কনস্ট্যান্ট। কিউ কনস্ট্যান্ট। কিউ কনস্ট্যান্ট হইলে কি হবে?
তাহলে সঞ্চিত শক্তি ই ইকুয়ালস দেখো তো হাফ সিভি স্কোয়ার হাফ কিউভি হাফ কিউ স্কোয়ার বাই সি। এই তো ফর্মুলা। তাহলে কিউ কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট। এখন আমরা যদি ভোল্টেজ বাড়াইতে পারি তাহলে সঞ্চিত শক্তি বাড়বে, আমরা যদি ক্যাপাসিটেন্স কমাইতে পারি তাইলেও সঞ্চিত শক্তি বাড়বে, তাই না? এখন একটু খেয়াল করো সেটা কিভাবে করা সম্ভব, ভোল্টেজ বাড়ানো বা ক্যাপাসিটেন্স কমানো, এটা কিভাবে সম্ভব। তাহলে দেখো ই ইজ প্রপোর্শনাল টু ভি, অথবা ই ইজ প্রপোর্শনাল টু কিউ স্কোয়ার। ও কিউ তো কনস্ট্যান্ট, 1/c 1/c। ই ইজ প্রপোর্শনাল টু 1/c। কখন? যখন কিউ ধ্রুবক। তার মানে সি কমাইতে পারলে ই বাড়বে। সি কিভাবে কমায়? তুমি কি এটার ক্ষেত্রফল কমাইতে পারবা? না, এটার ক্ষেত্রফল তো আর কমাইতে পারতেছো না। তাহলে সি এর ভ্যালু কমানোর উপায় কি? সি ইকুয়ালস হচ্ছে ইপসাইলন নট এ বাই ডি। তুমি তার প্লেট কেটে ছোট করে দিতে পারবে না, কিন্তু ডিস্টেন্স তুমি বাড়াইতে কমাইতে পারবা। তাহলে দেখো ডিস্টেন্স বাড়াই দিলে সি কমে যায়। তাহলে ডিস্টেন্স বাড়াই দিলে সি কমে যায়। ডি বৃদ্ধি করলে, ডি বৃদ্ধি করলে সি কমে। আবার আরেকটা জিনিস আমরা জানি, ভি ইকুয়ালস ইডি। তাহলে ক্যাপাসিটরের দুই প্লেটের মাঝখানে তো ফিক্সড ইলেকট্রিক ফিল্ড থাকে। তাহলে এখানে ডি যদি বাড়াই তাহলে ভি বাড়বে। তাহলে ডি বৃদ্ধি করলে সি কমে, ভি বাড়ে। দেখো তো এক্স্যাক্টলি এইটাই আমাদের দরকার না? ডি বৃদ্ধি করলে সিও কমতেছে আবার ভিও বাড়তেছে। তাহলে ই বাড়বে, ভি বাড়লে ই বাড়ে, সি কমলে ই বাড়ে। তাহলে ডি বৃদ্ধি করলে সিও কমতেছে ভিও বাড়তেছে। তাহলে দুই ক্ষেত্রে একই ইফেক্ট দিচ্ছে। তাহলে ডি বৃদ্ধি করলেই আসলে ই বাড়বে। তাহলে ডি বৃদ্ধি করলে সি কমে ভি বাড়ে, অর্থাৎ সঞ্চিত শক্তি বাড়ে, সঞ্চিত শক্তি বাড়ে। তাইলে এটার ফিজিক্যাল রিজনটা কি তোমাকে যদি চিন্তা করতে বলা হয় তুমি কিভাবে বলবা? দেখো ক্যাপাসিটরের দুইটা প্লেট, একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ। তো ওদেরকে পরস্পর থেকে দূরে নিতে গেলে তোমাকে কি এক্সট্রা এনার্জি খরচ করতে হবে না? কারণ ওরা তো পরস্পরকে আকর্ষণ করে। তাহলে তুমি যদি এই প্লেট দুইটাকে দূরে নিতে চাও তোমাকে এক্সট্রা এনার্জি খরচ করতে হবে। তাহলে তুমি কাজ করলা, সেটা কই জমা থাকবে? ক্যাপাসিটরে। তাইলে হচ্ছে তোমার ক্যাপাসিটর মানে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির পরিমাণ বাড়বে। কথাটা কি বুঝতে পারছো? তাহলে ক্যাপাসিটরের সঞ্চিত শক্তির পরিমাণ বাড়বে। ওকে। তাহলে উল্টা, ডি হ্রাস করলে, ডি কমালে সি বাড়ে, ভি কমে, অর্থাৎ সঞ্চিত শক্তি কমে, সঞ্চিত শক্তি কমে। তাহলে এই সঞ্চিত শক্তি যে কমলো সেটা কইমা কি হবে? কমে এসে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হিসেবে রেডিয়েট হবে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে রেডিয়েট হবে। তাহলে ডি কমাইলে সি বেড়ে যায়, সি বেড়ে গেলে দেখো ই কমে যায়। আবার ডি কমাইলে ভিও কমে, ভি কমাইলে ই কমে যায়। তাহলে বাড়তি এনার্জিটুকু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হিসেবে ডিসিপেটেড হয়ে যায়। এটাই। ওকে। এখন কেউ কেউ জিজ্ঞেস করছো ই প্রপোর্শনাল টু ভি স্কয়ার কেন হবে না? ই প্রপোর্শনাল টু ভি স্কয়ার কেন হবে না, এটা কেউ কেউ জিজ্ঞেস করছো। আচ্ছা আপাতত ধরে নিলাম এখানে ই প্রপোর্শনাল টু ভি স্কয়ার, কিন্তু সি কে আবার ভাঙাও। সি ইকুয়ালস কি কিউ বাই ভি, তাই না? তাহলে সি ইকুয়ালস কিউ বাই ভি। তাহলে এখানে ভি স্কয়ারের প্রপোর্শনাল আবার 1/v এর প্রপোর্শনাল, একটা একটা কেটে গিয়ে শুধু ভি থাকবে, অর্থাৎ এইটাই আসবে। এইটাকে ভেঙেই তো এটা লিখছি। আর এটাকে ডিরেক্টলি আমি ইউজ করলাম না কেন? কারণ আমার তো সি কনস্ট্যান্ট না, আমার কিউ কনস্ট্যান্ট। তাই কিউ এর ফর্মুলা দিয়ে আমাকে চিন্তা করতে হবে, কিউ ওয়ালা ফর্মুলা দিয়ে চিন্তা করতে হবে।
এখন বুঝতে পারছো না আয়শা যেটা জিজ্ঞেস করছো? ওকে, তাহলে ধারকের সংযোগ বিচ্ছিন্ন, এটা আমরা চিন্তা করলাম। আর ধারককে যদি ব্যাটারির সাথে লাগায় এই কাজ করতাম, তাহলে একটু চিন্তা করি তো। ও, এখানে তো শুধু ডিসটেন্স আমরা চেঞ্জ করছি, আরো একটা কাজ কিন্তু এখানে করা যেত। ধারকের মাঝে ডাই ইলেকট্রিক ঢুকাইলে সেটাও একটু দেখি। ধারকের মাঝে ধারকের মাঝে ডাই ইলেকট্রিক প্রবেশ করালে তাহলে প্রথমে সিচুয়েশন এমন ছিল, ব্যাটারি থেকে বিচ্ছিন্ন, তাহলে কিউ কনস্ট্যান্ট, ব্যাটারি থেকে বিচ্ছিন্ন। তাহলে এখানে প্লাস চার্জ আছে, এখানে মাইনাস চার্জ আছে। এর মাঝখানে তুমি ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল প্রবেশ করাইলা, এই যে এর মাঝখানে ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল প্রবেশ করাইলা। ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল প্রবেশ করাইলে কি হয়? ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল প্রবেশ করাইলে সি এর সাথে সম্পর্ক হয়, সি এর সাথে সম্পর্ক হয়, ভি এর সাথেও সম্পর্ক হয়। সি বেড়ে যায়, আর ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল ঢুকাইলে ভি কমে যায়। কেন ভি কমে যায় একটু দেখি, ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল প্রবেশ করাইলে কি হয়। ভি ইকুয়ালস হচ্ছে ই ডি, ই ইকুয়ালস সিগমা বাই ইপসাইলন। ইপসাইলনকে ভাঙলে ইপসাইলন নট ইন্টু কে এটা লেখা যায়। শূন্যস্থানের ভেদনযোগ্যতা, সাথে হচ্ছে গুণ থাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তাইলে আমরা বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু 1/k। আবার সি ইকুয়ালস ইপসাইলন নট কে এ বাই ডি। তাহলে আমরা যদি ডি ফিক্সড রাখি, তাহলে ডাইইলেকট্রিক যদি চেঞ্জ করি, তাহলে হচ্ছে সি ইজ প্রপোর্শনাল টু কে। তাহলে এখানে হচ্ছে ডি ফিক্সড থাকলে ডাইইলেকট্রিকের সাথে এই সম্পর্কটা লেখা যায়। ডাইইলেকট্রিক দিলে, ডাইইলেকট্রিকের ভ্যালু তো একের চেয়ে বেশি, তাহলে ডাইইলেকট্রিক দিলে বা ডাইইলেকট্রিকের ভ্যালু বৃদ্ধি করলে ভি কমে, ডাইইলেকট্রিক বৃদ্ধি করলে ক্যাপাসিটেন্স বাড়ে। চার্জ কনস্ট্যান্ট থাকলে এদের সাথে কি জানি সম্পর্ক, আগের পেজে দেখলাম। চার্জ কনস্ট্যান্ট থাকলে ই ইজ প্রপোর্শনাল টু ভি এবং ই ইজ প্রপোর্শনাল টু 1/c, বাট ভি ইজ প্রপোর্শনাল টু 1/k এবং সি ইজ প্রপোর্শনাল টু কে। তাহলে এখন আমাকে বলো, যদি ক্যাপাসিটরের ডি কনস্ট্যান্ট থাকে, কিউ কনস্ট্যান্ট থাকে, তাহলে ই এর সাথে কে এর কি সম্পর্ক? কিউ কনস্ট্যান্ট, ডি কনস্ট্যান্ট, তাহলে ই এর সাথে কে এর কি সম্পর্ক একটু বলো। দেখো তো, এই ভি যদি হচ্ছে কে বাড়লে ভি কমে যায়, কে বাড়লে ভি কমে যায়, ভি কমে গেলে ই কমে যায়, তাহলে সম্পর্কটা ব্যস্তানুপাতিক না? সম্পর্কটা ব্যস্তানুপাতিক। আবার হচ্ছে এইখান থেকে যদি চিন্তা করো, কে বাড়লে সি বাড়ে, সি বাড়লে ই কমে যায়, তাইলেও ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের এখানে ই হচ্ছে প্রপোর্শনাল টু 1/k, 1/k। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝে ফেলছি। এইবার দেখাই তাইলে ব্যাটারিতে লাগানো অবস্থায় যদি আমরা এগুলা করতাম তাইলে কি হইতো। তাহলে আমার এখান থেকে যে কোনো একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিতে হবে। ব্যাটারি লাগানো অবস্থায়, ব্যাটারি লাগানো অবস্থায়, ব্যাটারি লাগানো অবস্থায়, তাহলে ব্যাটারি লাগানো অবস্থায় মানে কি? যত যাই করুক তুমি ব্যাটারি খুলতেছো না, ঠিক আছে? এই যে ক্যাপাসিটর ব্যাটারি লাগানো অবস্থায় আছে, ব্যাটারি আর খুলি নেই আমি।
তাহলে ব্যাটারির ভোল্টেজ ভি, সবসময় এটার ভোল্টেজও কি থাকবে ভি, কারণ ব্যাটারি তো লাগানো। তাহলে ভি কনস্ট্যান্ট থাকবে, ব্যাটারি ভোল্টেজ এটার ভোল্টেজ সমান হইতেই হবে। তাহলে ভি কনস্ট্যান্ট, তাইলে আমরা ই এর কি ফর্মুলা পাই? ই ইকুয়ালস কি, হাফ সিভি স্কোয়ার, হাফ কিউ ভি, হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে আমি এই দুইটা নিয়ে কাজ করব। ভি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ই ইজ প্রপোর্শনাল টু সি, আবার ই ইজ প্রপোর্শনাল টু কিউ। ইজ প্রপোর্শনাল টু সি, ইজ প্রপোর্শনাল টু কিউ। তাহলে এখন তুমি চিন্তা করে বের করতে পারবা প্লেটের দূরত্ব বাড়াইলে কি হবে। তাহলে হচ্ছে ডি বাড়ালে, ডি বাড়ালে কি হবে? ভি ইকুয়ালস তো ইডি, ভি ইকুয়ালস ইডি, ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি এটা বাড়াইলে এটা কমবে, এটা কমাইলে এটা বাড়বে, তাই না? তাহলে ডি যদি তুমি এখন বাড়াও, এখন আর ই কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। ডি বাড়াইলে ই কমবে, কারণ ভি কনস্ট্যান্ট, গুণফলটা কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে সে ডি বাড়লে ই কমবে। এই যে এটা আমি এইভাবে বুঝাই, ডি যদি বাড়ে ই তাহলে কমবে। তাহলে ডি আর ই এর সম্পর্ক হচ্ছে উল্টা, ডি আর ই এর সম্পর্ক উল্টা। এই ই অবশ্য ইলেকট্রিক ফিল্ড, আর এটাকে আমরা এনার্জি তো ই এস দিয়ে লিখতেছিলাম, তাই না? এস দিয়ে লিখতেছিলাম। তাহলে আগের পেজেও তাই করি, এস দিয়ে লিখি, এনার্জিটাকে এস দিয়ে লিখতেছিলাম। ওকে, ভেরি গুড। এখানে আর কোথাও ই ইউজ করছি? হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ভি ইকুয়ালস ইডি যেটা, আর ওই ই এস হচ্ছে এনার্জি, শক্তি। তাহলে সব জায়গায় এই চেঞ্জটা করে দেই, কারণ নাইলে আবার তুমি কনফিউজড হয়ে যাবা। অলরেডি হয়তো অনেকে কনফিউজড হয়েই গেছিলা, কারণ এখানে ভি ইকুয়ালস ইডি লিখছি, আবার এখানে হচ্ছে ই প্রপোর্শনাল টু ভি লিখছি। এই ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ভি ইকুয়ালস ইডির ই, আর শক্তি এটা হচ্ছে ওই যে এনার্জি, এটা বুঝাইছি। তাহলে একটু নিজে বুঝে নিও, কারণ অনেক কিছু হয়তো বলতে গেলে অনেক সময় মিস হয়ে যেতে পারে। এখন বুঝছো না? ওকে, তাহলে যাদেরই বা কনফিউশন ছিল এখন ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ই প্রপোর্শনাল টু ওয়ান বাই সি হবে কি না? ই প্রপোর্শনাল টু ওয়ান বাই সি এইখানে, হ্যাঁ। আর এইটাতে একটু দেখি, এইটাতে একটু দেখি, এইখানে ভি কনস্ট্যান্ট চিন্তা করতে হবে, এটাতে যাব না আমরা। ভি এর ফর্মুলা ভি কনস্ট্যান্ট, তাইলে এনার্জি, এনার্জি ইজ প্রপোর্শনাল টু সি, এনার্জি ইজ প্রপোর্শনাল টু কিউ, ব্যাস। তাহলে এনার্জি ইজ প্রপোর্শনাল টু সি, এনার্জি ইজ প্রপোর্শনাল টু কিউ, এই হিসাবে চিন্তা করব। তাহলে ডি বাড়লে আমার কি হবে একটু চিন্তা করি। ডি বাড়লে ইলেকট্রিক ফিল্ড কমবে, ডি বাড়লে ইলেকট্রিক ফিল্ড কমবে। আর ইলেকট্রিক ফিল্ড যদি কমেও ভি কিন্তু সেম থাকবে। তাহলে ভি সেম রেখে ইলেকট্রিক ফিল্ড কমে কেমনে? ভি সেম কিন্তু ইলেকট্রিক ফিল্ড আমার কমে যাচ্ছে, সেটা কিভাবে সম্ভব? তাহলে তুমি চিন্তা করো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কি আছে, সিগমা। তাহলে যদি আমি হচ্ছে ডি বাড়াই, তাহলে সিগমা কমাইতে হবে, কারণ ই এর ফর্মুলা কি, ই ইকুয়ালস সিগমা বাই ইপসাইলন, সিগমা বাই ইপসাইলন। তাহলে আমার যদি ডি বাড়ানোর সাথে সাথে ই কমে যায়, তাহলে সিগমা কমবে। সিগমা কমা মানে কি, চার্জ কমবে বা কিউ কমবে অন্য কথায়। তাহলে হচ্ছে কিউ কমবে। তাহলে ডি বাড়াইলে আমার কিউ কমবে, কিউ কমবে, ক্যাপাসিট্যান্স সি কমবে। কারণ সি এর সাথে কি সম্পর্ক, সি ইকুয়ালস ইপসাইলন নট এ বাই ডি। তাহলে হচ্ছে উল্টা সম্পর্ক, তাহলে ডি বাড়াইলে সি কমবে। তাহলে ডি বাড়াইলে কিউও কমে, সিও কমে। তাহলে ডি বাড়াইলে কিউও কমতেছে, সিও কমতেছে। অর্থাৎ, অর্থাৎ সঞ্চিত শক্তি কমবে, সঞ্চিত শক্তি কমবে। তাহলে উল্টাটা, ডি বাড়ালে, ডি বাড়ালে, ও ডি বাড়ালে তো লিখছি, ডি কমালে, ডি কমালে কিউ ও সি বাড়বে, অর্থাৎ সঞ্চিত
শক্তি বাড়বে। এখন মাঝে কে ডাই ইলেকট্রিক দিলে সি ইকুয়ালস ইপসাইলন নট কে এ বাই ডি। তাইলে সি এর সাথে তো হচ্ছে কে প্রপোর্শনাল, সি এর সাথে কে প্রপোর্শনাল। তাহলে সি যদি বাড়ে, মানে কে বাড়লে সি বাড়বে, সি যদি বাড়ে তাহলে সঞ্চিত শক্তি বাড়বে। তাহলে এই ক্ষেত্রেও তাহলে ডাই ইলেকট্রিক দিলে সঞ্চিত শক্তি বাড়বে। এক পেজে লিখে ফেললাম, ডাই ইলেকট্রিক দিলে সঞ্চিত শক্তি বাড়বে। কিন্তু আগেরটাই একটু মনে করে দেখো, ডাই ইলেকট্রিক দিলে কি হয়েছিল? ডাই ইলেকট্রিক দিলে সঞ্চিত শক্তি কম ছিল। এই যে এর মানে হচ্ছে ডাই ইলেকট্রিক দিলে সঞ্চিত শক্তি কমবে। ডাই ইলেকট্রিক দিলে সঞ্চিত শক্তি কমবে। তো এখন প্রশ্ন হচ্ছে ডাই ইলেকট্রিক দিলে সঞ্চিত শক্তি কমবে কেন, আর এইখানে ডাই ইলেকট্রিক দিলে সঞ্চিত শক্তি বাড়বে কেন? কারণ এইখানে ডাই ইলেকট্রিক দিলে কি হয়, ভোল্টেজ কমে যায়। এই যে ডাই ইলেকট্রিক দেওয়ার কারণে ভোল্টেজ কমে যায়, কারণ ডাইইলেকট্রিক দিলে ইলেকট্রিক ফিল্ড কমে যায়। তাহলে ডিসটেন্স যদি সেম থাকে তাহলে কিন্তু ভোল্টেজ কমে যায় নরমালি। কিন্তু ওই কম ভোল্টেজকে ব্যাটারি তো তার সমান করতে চাইবে, তাহলে ব্যাটারি তখন নতুন করে চার্জ পাঠায় ভোল্টেজটাকে আবার আগের লেভেলে উঠানোর চেষ্টা করে। তাহলে ব্যাটারি কিছু কাজ করলো, করে হচ্ছে ওকে কি দিল, করে ওকে চার্জ দিল, দেওয়ার ফলে হচ্ছে ওর ভিতরে সঞ্চিত শক্তির পরিমাণ বাড়বে। আর ওইখানে কেন হচ্ছে ডাইইলেকট্রিক দেওয়ার ফলে সঞ্চিত শক্তি কমে গেছিল? কারণ আগের কেসে ডাইইলেকট্রিক দিলে ওই ডাইইলেকট্রিকের ভিতরে যে প্লাস মাইনাস আছে ওগুলোকে দুই দিকে টেনে ধরে ওরা, ডাইইলেকট্রিকটা পোলারাইজড হয়ে যায়। ডাইইলেকট্রিককে পোলারাইজ করতে গিয়ে ওর কিছু এনার্জি খরচ হয়, ব্যাটারি তো নাই নতুন শক্তি সাপ্লাই দেওয়ার জন্য, তাহলে ওর সঞ্চিত শক্তি বরং কমে যায়। এই হচ্ছে তফাৎ। তাহলে দেখো, ধারককে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে তার মাঝখানে ডাইইলেকট্রিক ঢুকাইলে ওর সঞ্চিত শক্তি কমে যায়, আর ধারককে ব্যাটারিতে লাগানো অবস্থায় ডাইইলেকট্রিক দিলে সঞ্চিত শক্তি বেড়ে যায়। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। তোমাকে কেউ যদি বলে যে ধারকের ভিতরে আমরা এই ডাইইলেকট্রিক ঢুকাইছি, তাহলে কি ধারকের শক্তি বাড়বে নাকি কমবে? তুমি বলবা দুইটাই হতে পারে, ব্যাটারি লাগানো থাকলে বাড়বে আর ব্যাটারি না লাগানো থাকলে কমবে। সৌরভ বলছো যে এতগুলা রিলেশন মনে রাখবো কিভাবে? সৌরভ, মনে রাখার দরকার নাই। আমি যেভাবে বুঝাইছি যে কোনটা কোন কেসে কনস্ট্যান্ট, এটুক জানলেই চলবে। তুমি ব্যাটারিতে লাগানো অবস্থায় ভি কনস্ট্যান্ট, তাহলে তুমি নিজে চিন্তা করো, ভি কনস্ট্যান্ট থাকলে ই সি এর প্রপোর্শনাল, কিউ এর প্রপোর্শনাল। তাহলে যেটা করলে সি বাড়বে বা কিউ বাড়বে সেটা করলে এনার্জি বাড়বে। এবার তুমি চিন্তা করো, তাহলে এই এই অ্যান্সার গুলাই তোমার মাথা থেকে বের হয়ে আসবে। তাহলে আসলে মনে রাখার দরকার নাই। তুমি আজকের ক্লাসটা শেষ হওয়ার পরে ঠান্ডা মাথায় নিজে একবার চিন্তা করো, দেখবা এক্স্যাক্টলি এই অ্যান্সার গুলো তোমার মুখ থেকে বের হয়ে আসতেছে, তারপরে মিলাই নিবা, তাইলেই হবে। পারবা না? ঠিক আছে, ওকে। তাহলে আর দেখি আমাদের কয়টা জিনিস বাকি আছে। ওকে, আর বেশি জিনিস বাকি নেই। 4 মাইক্রোফ্যারাডের ধারককে 200 ভোল্ট সরবরাহ লাইন দ্বারা চার্জিত করা হইল। সরবরাহ লাইন থেকে বিচ্ছিন্ন করে অন্য একটা অচার্জিত 2 মাইক্রোফ্যারাডের ধারকের সাথে সংযুক্ত। ওই যে আমি যেটা বলছিলাম যে আলাদা ক্যাপাসিটেন্স। প্রথম ধারকের ইলেকট্রোস্ট্যাটিক শক্তির কত পরিমাণ তাপ এবং ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ আকারে হারিয়ে যাবে? একদম ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। আমি আগেরটাতে সমান সমান দিয়ে করাইছিলাম, এটা তুমি নিজে করো, এটা তোমার হোমওয়ার্ক। হুবহু ওই অঙ্ক, খালি এটা যেই ক্যাপাসিটরের সাথে লাগাইছো ওইটা অর্ধেক ক্যাপাসিটেন্স। আমি ইভেন এক্সাম্পল দিকে বলছিলাম অর্ধেক। এটা একদম রিসেন্টলি বুয়েটে আসছে। এটা তোমরা নিজেরা একটু হোমওয়ার্ক করো, এটা আমি পরের দিন দরকার হলে করাই দিব, বাট নিজে এটা একটু ট্রাই করাটা দরকার, জরুরি খুব। তাহলে এখান থেকে আমরা নেক্সট ক্লাস শুরু করব। হুবহু ওই অঙ্কটার মতো যেটা আমি আজকে করাই দিছি, এটা থিওরিটিক্যালি করাই দিছি, এখানে ভ্যালু দেওয়া, এটার মতো করে করবা, পারবা আশা করি। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে দিছে। এখানে
রেজিস্ট্যান্সের মতোই ক্যাপাসিট্যান্সের তুল্য ধারকত্ব আসতে পারে। এক্ষেত্রে আমরা যেটা করব, যখন দেখে সিরিজ প্যারালাল বুঝতে পারবো না, তখন হচ্ছে যে নাম দিয়ে নিব, নোডিং করে নিব। সেটা কেমনে করতে হয়? এই ধরো এখানে আছে হচ্ছে এ, তাহলে এটাও তো এ, কারণ ডিরেক্ট কানেকশন। এর থেকে এখানে গেছে, এটাও এ, ডিরেক্ট কানেকশন। আবার এটা মনে করো বি, তাহলে এটাও বি। বি এর থেকে ডিরেক্টলি এখানে গেছে, তাহলে এটাও বি, কারণ ডিরেক্টলি গেছে। তাহলে আমরা যে পয়েন্টগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে শুধু এ আর বি, আর কোনো নতুন পয়েন্ট পাই নাই। নর্মালি যেটা হয়, সরাসরি যাইতে পারলে একই নাম, পার হয়ে গেলে অন্য নাম। তাহলে এখান থেকে সরাসরি আসছে, সরাসরি আসছে, সবই এ। এখান থেকে এখানে সরাসরি আসছে বি, এখান থেকে এখানে সরাসরি আসছে বি। তাহলে এ আর বি দুইটা পয়েন্ট। তাহলে প্রথম 3 মাইক্রোফ্যারাড এ এবং বি এর মধ্যে, তাহলে 3 মাইক্রোফ্যারাড। এই 3 মাইক্রোফ্যারাড এ এবং বি এর মধ্যে, এই 3 মাইক্রোফ্যারাড এ এবং বি এর মধ্যে। তাহলে তিনটাকে যদি প্যারালাল করি, তাহলে যোগ করে দিতে হবে। তাহলে যোগ করে দিলে কত আসবে? এখানে আসবে হচ্ছে 9 মাইক্রোফ্যারাড। তাহলে এটা আসলে প্যারালাল ছিল, এই আর কি। তো নেক্সট দিন, না না প্যারালাল করছি, প্যারালাল করা মানে যোগ করা, তাহলে 9 হবে, 3 দিয়ে ভাগ হবে না। তিনটা সিরিজ হলে 3 দিয়ে ভাগ হইতো। তাহলে নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব, সেটা হচ্ছে ধারকের ব্যবহার। সো আমি বেশ কিছু ব্যবহার তোমাদেরকে দেখাবো। তাহলে নেক্সট দিন এখান থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। আর যে অঙ্কটা দিলাম হোমওয়ার্ক করতে, এটা অবশ্যই করবা। আর আজকে যে এই থিওরিগুলো দেখাইলাম, যে ক্যাপাসিটরকে ব্যাটারি লাগানো অবস্থায় কি করলে কি হয়, তারপরে ব্যাটারি থেকে খুলে ফেলে কি করলে কি হয়, এগুলো থেকে কয়েকটা প্রশ্ন দিব। তোমরা নিজেরা বুঝে বুঝে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, কেমন? ঠিক আছে, তাহলে একটু পর্যন্ত রইলো। আল্লাহ হাফেজ।